বিজেপি ইজ ডেঞ্জারাস। ওর বাচ্চা গর্ভবতী মায়ের পেটে বর্ষা ঢুকিয়ে বাচ্চাটাকে টেনে আনতে পারে। মমতা ব্যানার্জি বললেন বদলা নয় বদল চাই। যদি বদলা বলতেন তাহলে 1 ঘন্টা লাগতো সব মিশিয়ে দিতে, কিন্তু সেটা মমতা ব্যানার্জি করেননি। আর যাই হোক, সিপিএম তো দাঙ্গাবাজ নয়, কিন্তু সিপিএম আর যাই হোক 50,000 লোককে খুন করেছে ওরা 34 বছরে। কিন্তু বিজেপি ইজ গ্রেটার এনিমি, বিগার এনিমি, দে আর মোর ডেঞ্জারাস দ্যান সিপিএম। মেয়েদের ওপর অত্যাচার করলে ফাঁসি দিতে হবে, এই নিয়ে সব দল কত কেউ সবাই নেমেছে। আজকে রাজ্যপাল তো বিল ফেরত দিয়ে দিয়েছে। তাহলে যার মেয়ে খুন হয়েছে তার বাবা এখন কেই বলবেন রাজ্যপাল খুন করেছেন? আপনার অ্যানালাইসিস কি শুভেন্দু অধিকারী সম্পর্কে? শুভেন্দু হচ্ছে বেসিক্যালি ভীষণ অহংকারী। ও নিজেকে মোটামুটি রাহুল গান্ধী বা রাজীব গান্ধী ভাবে। 2, ভীষণ ভীতু। শুভেন্দু ভীষণ ভীতু, তবে ওর আগে যেটা ছিল না, ওর অশ্লীলতাটা ছিল না। এমনি খুব ভদ্র ব্যবহার ট্যাবহার ছিল, অহংকার ছিল, কিন্তু ইদানিং যেটা ও করছে এটা অশ্লীলতা করছে, অসভ্যতা করছে পলিটিক্সে। মিথ্যের ওজন সত্য থেকে কিন্তু 10 গুণ। রাজনীতিতে আমি কৃষ্ণ বললেন অশ্বত্থামা হত ইতি গজ। স্বয়ং কৃষ্ণ মিথ্যে বলতে শিখিয়েছেন, আমি কে? নমস্কার। বুঝতেই পারছেন আজকের অতিথিকে, তিনি অত্যন্ত পরিচিত মানুষ। তবে আমরা আজকে আড্ডা দিয়েছি, গল্প করেছি তিনি পলিটিক্স নিয়ে কি ভাবেন, ক্ষমতায় আসার আগে তার পলিটিক্যাল জীবনের সংঘর্ষগুলো কি কি ছিল সেটা নিয়ে, আর তার সাথে মদন মিত্র মানুষটা নিজে কীরকম সেটা নিয়ে। তো একটা বলা চলে যে এটা একটা আড্ডারই অংশ। তো সেই অংশটা আপনারাও যদি দেখেন তাহলে ডেফিনেটলি মদন মিত্র একজন খুব ইন্টারেস্টিং মানুষ, এবং তার সাথে যে জমিয়ে আড্ডা সেটা আপনাদের দেখতেও খুব ভালো লাগবে। তবে শুরু করার আগে আমি ধন্যবাদ জানাই আজকের এপিসোডের স্পন্সর বিরিয়ানিজম ব্র্যান্ডকে। বিরিয়ানিজম ইজ আ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড বা রেস্টুরেন্ট। আপনারা বিরিয়ানি লাভার যারা আছেন তারা বিরিয়ানিজমে আসতে পারেন। বিরিয়ানিজমের প্রথম আউটলেটটি মাহেশে রয়েছে, এবং দ্বিতীয় 5তলা একটি বিরিয়ানির আউটলেট, বিশাল আউটলেট, সেটি শ্রীরামপুরে রয়েছে বিরিয়ানিজমের। তো যারা বিরিয়ানি লাভার তারা কিন্তু প্লিজ বিরিয়ানিজমে চলে আসুন, আর বিরিয়ানি খেয়ে আমাকে রিপোর্ট দেবেন যে কেমন লাগলো। তবে এবার চলে আসি আড্ডার কথায়। মদন মিত্রর সাথে যে জমি আড্ডাটা আছে সেটা কিন্তু আপনারা সিরিয়াসলি খুব উপভোগ করবেন। তাই প্লিজ চলুন কন্টিনিউ করা যাক। সো প্রথমেই অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি এসছেন, সময় দিয়েছেন, এবং অনেক গল্প হচ্ছিল। তো কেমন আছেন সেটা দিয়ে শুরু করি নাকি? কেমন আছেন বলতে গেলে এইটাই প্রথমে মনে থাকবে যে এমন একটা দিনে আমি এসছিলাম যে দিনটা কলকাতায় কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট রাখা খুব টাফ ছিল। একেবারে মানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এসছি। একদম চলছে, ভালো আছি। তো এই ভালো থাকার মধ্যে দিয়েও মানে আপনার প্রাণবন্ততা তো আজকে বাংলার সব মানুষ জানে, অনেকে ইন্সপায়ার্ড, প্রচুর আপনার ফ্যান ফোরাম হয়ে গেছে, ফ্যান্স। কিন্তু আমি একটু মানে যে মানুষটা দীর্ঘদিন স্ট্রাগল করেছে সেখান থেকে শুরু করতে চাই। তা আমি একটু শুরুর দিকটা যদি আপনি বলেন যে রাজনীতিতে আপনি কিভাবে এলেন? অ্যাকচুয়ালি আমি খুব অল্প বয়সে হায়ার সেকেন্ডারি পাস করে আমি সেন্ট জেভিয়ার্স কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে আমার বাড়ির একটা খুব মানে অনিবার্য কারণবশত একটা আমার বাড়িতে আমার জ্যাঠা মারা যান। সেই সব নানা রকম ব্যাপার, অত ডিটেলসে যাচ্ছি না। তো আমি ভর্তি হলাম আশুতোষ কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে। আমি যখন বেরোচ্ছি তখন তো একদম অল্প বয়স, সবে হায়ার সেকেন্ডারি পাস করেছি, মানে সিগারেটটা কেমন লাগে। আর তখন একটা সিগারেট ছিল কুল বলে, সেই কুলটা মানে খেলে গলায় ঠান্ডা হতো, দাম কম ছিল বোধ হয়। তা হঠাৎ আমাকে একজন খুব মোটা সোজা দাড়িওয়ালা বলে চলো চলো, তুমি তো, আমার দাদার নাম ছিল গোবিন্দ মিত্র, মারা গিয়েছিল,
তাকে আমি বললাম, তুমি আমার হাত ধরে টানছো, তুমি কে? তো বলে, আমার নাম পার্থ চট্টোপাধ্যায়। তুমি আমায় চেনো না? না, আমি চিনি না। সত্যি আমি চিনি না, আমি পাড়া থেকে এসেছি। তো এইভাবে গিয়ে ঢুকে বললাম। সেই যে কলেজে ক্লাসে গেলাম না, তারপর আর ক্লাসে যাওয়াই হলো না। মানে কখনো টেবিল টেনিস খেলতে খেলতে ব্যস্ত চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, কখনো দাবায় চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, আর কখনো ক্লাসে গেলে প্রফেসর বলছেন, আপনি দয়া করে ক্লাসের বাইরে যান, তুমি বাইরে যাও, কারণ ক্লাসটা নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। ফলে সারাদিন আমাদের কেটে যেত আশুতোষ কলেজের হোস্টেলে। কিন্তু এক কথা বলতে গেলে আজকের যে পলিটিক্স, সেই পলিটিক্সের সঙ্গে একটা বিরাট তফাৎ ছিল একটাই, যে আমরা সবসময় না একটা বিরাট গ্রুপ নিয়ে চলতাম। সিনেমা দেখতে গেছি উত্তম সুচিত্রার বিজলি সিনেমাতে, 50 জন ছেলে একসঙ্গে টিকিট দিয়ে। নিজামের রোল খেতে এসছি একদল 70-80টা ছেলে বাসে করে। আচ্ছা, মানে একটা সংসার ছিল। আরেকটা কারণ হচ্ছে, এটা আমার কপাল বলতে পারো বা ঈশ্বরের আশীর্বাদ, আমাদের সময় আমাদের থেকে সকালে পড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় আমার থেকে জুনিয়র হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে স্ট্রাগল করছিলেন, এই ইতিহাসটাই অনেকে জানে না, 1951 থেকে ওখানে ডিএসও রয়েছে, 1951 থেকে। আর ডিএসওর ওই ভারতী আর এরকম কয়েকজন মেয়ে মোটামুটি 3000 মেয়ের সমান। মারামারি থেকে চুলের মুঠি ছেঁড়াছিঁড়ি কী করেনি। ফলে মমতা ব্যানার্জির ওপর যে নির্যাতনটা, সেই নির্যাতন যেটা আমরা সবাই জানি যে পরে আরম্ভ হয়েছে, গুলি করেছে, মেরেছে, নন্দীগ্রাম, হ্যান ত্যান ইত্যাদি, সিঙ্গুর, মমতা ব্যানার্জির ওপরে নির্যাতন সেই যোগমায়া দেবী থেকেই শুরু হয়েছে। এবং যোগমায়া দেবীতে মমতা ব্যানার্জিকে টিকতে দেবে না, করতে দেবে না। ফলে ওই সময় মমতা ব্যানার্জি থাকায় মমতা ব্যানার্জি কী করতেন, সকালে যোগমায়া হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ আমাদের ছাত্র পরিষদের যারা আমরা ছেলেরা ছিলাম, আমরা সহকর্মীরা ছিলাম, আমি ছিলাম, পার্থ ছিল আমার সঙ্গে, পার্থ আমার থেকে 1 বছর সিনিয়র ছিল, আমার সঙ্গে নির্বেদ পড়তো, নির্বেদ রায়, আমি নির্বেদ, সব এক ক্লাসে পড়তাম, এক সেকশনে। তাই আড্ডা ফাড্ডা মেরে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু সময় আমাদের দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাহস, আশুতোষ কলেজেও কোনোদিন ডিএসও যেত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাহস বা তার যে লড়ে যাব, যা হবে হবে, এইটা আমাদের খুব বিরাটভাবে সাহায্য করেছিল। তখন তো আমরা কেউ জানতাম না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না হবেন। মানে আমি আপনাকে একটাই মানে আমার খুব জানতে ইচ্ছা করছে যে ধরুন মমতা ব্যানার্জির সাথে আপনার প্রথম আলাপ কি করে হলো, বা তখন সময়গুলো কিরমভাবে কাটতো? না, অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি প্রায় একই রকম পাড়া, মানে এপার ওপার, কাছাকাছি। উনি 73 ওয়ার্ডে থাকেন, আমি 71 ওয়ার্ডে থাকি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় খুব কষ্ট করে পড়াশুনো করেছেন, পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন। তারপরে উনি একটা স্কুলে পড়াতেন। আমার ধারণা যে মাইনেটা পড়াতেন সেটা বোধহয় মাইনে বলাই না বলা ভালো, চা খাওয়ার জন্য দিত। সেই স্কুলটা মোহিনী মোহন স্কুল বলে, সেটাকে উনি আবার নতুন করে তৈরি করেছেন কাঁসারিপাড়ায় করে, এখন খুব বড় স্কুল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই গুণ, যেখানে উনি সংশ্লিষ্ট ছিলেন বা ছিলেন না, সবসময় সেটাকে একটা ডেভেলপ করার মানসিকতার মধ্যে উন্মাদনার মতো একটা সত্যতা। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সকালে পড়তেন, আমরা দুপুরে পড়তাম, যোগাযোগ। তারপরে এলাকার মধ্যে তো একই সকল মিছিল টিছিল করা, এ করা। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার যোগাযোগটা কিছুদিন বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন মানে অন্য কোনো কারণে নয়, উনি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেলেন 1984-এ সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে। বললো যে মমতা ব্যানার্জি এলে বাড়িতে জল খায়, একটু মুড়ি আর জল, আর সোমনাথের বাড়িতে কুকুর লেলিয়ে দেয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াংগেস্ট এমপি ছিলেন, উনি
তখন অল ইন্ডিয়া ইউথের জেনারেল সেক্রেটারি হয়ে গেলেন। এইখানটাই আমাদের মধ্যে বিচ্ছেদ বলবো না, মানে দূরত্বটা বেড়ে গেল। কারণ ন্যাচারালি উনি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি প্লাস পার্লামেন্টের মেম্বার, আর উনি হয়ে গেলেন পাঞ্জাব প্রায় 6-7টা রাজ্যের অবজারভার। আচ্ছা, সেই সময় কংগ্রেসের অবজারভার 400 সিট নিয়ে রাজীব গান্ধী পাওয়ারে এসছেন, 400 সিট, স্বাধীনতার সময় হয়নি। ফলে সেই সময় আমাদের পক্ষে মমতাকে মানে টু ক্যাচার সেটা খুব প্রবলেম ছিল। আর তখন সোশ্যাল মিডিয়াও ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, ফলে দেখাসূত্র কমই হতো। এরপরে একদিন খুব একটা মজার কথা না বললে এটা বেমানি করা হয়। 1989 তখন যা কিছু আমাদের বাংলায় একটা কথা ছিল, যেদিকে বারকাত সেদিকে ঘাড়কাত। মানে বরকতদা তখন এমনই একটা পাওয়ারে ছিলেন। তা ওনার বাড়ি ছিল 12 আর 24, বরকতদার বাড়ি আর এআইসিসি। তা আমি, প্রদ্যুৎ, আরও অনেকে যারা আমাদের ছেড়ে গেছে এখন নেই, আর অনেক অতীন, এরকম আমরা কজন গেছি বরকতদার বাড়িতে দিল্লিতে। তো ঢুকতেই আমি দেখলাম, আমাকে প্রিয়দা বললেন যে তুই যে এত লোভী বা এত তোর মানে আকাঙ্ক্ষা পলিটিক্সে ক্ষমতা, আমায় বললে পারতিস। তা আমি পুরো বোকা হয়ে গেছি। আমি বললাম আমি তো কিছু বলিনি। তখন সুব্রতা বলল ঠিকই তো বলছে প্রিয়দা, তুই আমাদের একবার না বলে মমতাকে দিয়ে বলাতে হলো। আমার সাথে মমতা দেখাই হয়নি। মমতা ব্যানার্জি কী করেছে, 1989-এ ও বাঁকুড়া পার্লামেন্টে আমার নামটা ক্লিয়ার করে দিয়েছে যে ইউথ থেকে দিতে হবে। আচ্ছা, স্টুডেন্ট ইউথ থেকে দিতে হবে, টিকিট দিতে হবে পার্লামেন্টে। আরে 89 সালে পার্লামেন্টের টিকিট মানে আমাদের মতো সাধারণ যুবক, একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। তো তারপরে বেরোবার সময় আমি দেখি মমতা ব্যানার্জি আসছেন। তা আমি ওকে বললাম থ্যাংক ইউ, তুমি আমার জন্য বলেছ, কিন্তু অ্যাকচুয়ালি আমি বাঁকুড়ায় লড়ার মতো আমার সাহসও নেই, আর এটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে। তারপরে দেখো আমি যা মনে করেছি তাই করেছি, এবার তোমার ব্যাপার। তো আমি আর সেবার লোড তোড়তে যাইনি। কিন্তু তখন ওই যে একটা মমতা ব্যানার্জি আমার জন্য বলে গেছেন, এই একটা দুর্বল জায়গা আমার খুব তৈরি হয়েছিল, যে যার সঙ্গে আমার যোগাযোগই নেই সেরকম, উনি অথচ আমার জন্য বলতেন। এই বলতে বলতেই 90 সালের 15ই আগস্ট, তার আগের দিন আমাদের সঙ্গে কথা হলো। আমাদের মিছিলটা বেরোতো, আমি ভবানীপুর থেকে বেরোতাম, আমি ভবানীপুর থেকে বেরিয়ে হাজরার দিকে আসতাম। মমতা ব্যানার্জি কালীঘাট থেকে বেরিয়ে হাজরার দিকে আসতেন। অনুপ চ্যাটার্জিরা হাজরা রোডের উল্টো দিক থেকে আসতেন। আবার দিলীপ মজুমদার বা মারাই গেছে সব, ওরা আবার রাসবিহারীর দিক থেকে আসতো। এইভাবে জমায়েত হতো আর কি। সুশোভন দ্বারা পদ্মপুর দিয়ে আসতো। তা আমি বেরোবো, একটু চা খাচ্ছিলাম। যে বাড়িটা এখন ওই ভাওয়াল সন্ন্যাসীর মেজর কুমারের বাড়ি, আমাদের ওই সময় জুড়ে বাড়ি, সন্ন্যাসী রাজার, সেটা এখন ডেভেলপ করেছে। তো ওই বাড়িটার তলায় খুব ভালো চায়ের দোকান। তা আমি যাচ্ছি, মানে মমতার একটা সঙ্গে যারা থাকবে না তাদের জন্যে বলি, আপনাকে যদি বলে 5টায় মিটিং, ও কিন্তু 4:30 4:15 সময় চলে যাবে, গিয়ে বলবে মিটিং শুরু করে দাও। একদম মানে পাংচুয়াল টু দি পয়েন্ট ইনফিনিট। দুটো ব্যাপার আমি মমতা ব্যানার্জির থেকে শিখেছি। একটা হচ্ছে পাংচুয়াল, যদিও শিখে আমি হতে পারিনি পাংচুয়াল। আরেকটা হচ্ছে শি ইজ সো সেন্সিটিভ, কমিটেড। আমার মনে হয় নরেন্দ্র মোদীরও মমতার থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসি কাকে বলে শেখা উচিত। ধরুন আমি এমএলএ, ও যদি জানতে পারে 3 দিন মতন অ্যাবসেন্ট আছে, আমার স্ট্রেট বাড়িতে ডেকে বলে দেবে তোমার যাওয়ার দরকার নেই, রেজিগনেশন করো। এই যে দেখলেন 21শে জুলাই আমাদের কল্যাণ বা কেউ ছিল না, সব কিন্তু দিল্লিতে ধর্নায় ছিল, ভয়ঙ্কর লড়াই চলছিল। ওর বক্তব্য হচ্ছে প্রতিনিধি যখন হয়েছ, তোমার প্রতিনিধিত্ব ব্যাপারটা, বা এমএলএ হোক আর এমপি হোক,
এবং ও পাগলের মতো, মানে মমতা ব্যানার্জি অত ভোরে উঠতে পারতেন না, শীতের 3 ডিগ্রি ঠান্ডা, নিজে রাত্রিবেলা রান্না করে সকলকে খাওয়া দাওয়া করিয়েছে 5 নম্বর অশোক রোডে। ওই বাড়িটা শিলা দীক্ষিতের বাড়ি ছিল। কোনো রকমে 7টায় উঠে আর দিল্লির ওই ঠান্ডা চান পান করে আর কোনোদিন খেয়ে বেরোতেন না, 1 কাপ চা খেয়ে চলে যেতেন। আমি অনেক সময় বলেছি ছেড়ে দাও না 2-1 দিন, বললাম পাগল নাকি, আজ আনসার আছে, রিপ্লাই আছে, এই আছে ওই আছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হলেন মন্ত্রী। তো যেটা বলছিলাম, তো আমরা বসে আছি, হঠাৎ দেখি কিছু মোটর বাইক দৌড়াচ্ছে, আরে মমতা কো মার দিয়া, মমতা কো মার দিয়া, এই দাঁড়া দাঁড়া কে হুয়া, যখন চা খাচ্ছেন, চা খাচ্ছি। এটা হচ্ছে 90 সালের 16ই আগস্ট, যেদিনটা ওই বাদশাহ আলম আর লালু আলম মারল আর কি। তখন বলছে যে মমতা ব্যানার্জি নাকি আমাদের সামনে দিয়ে কোন গাড়ি করে বেরিয়ে গেছে, পিজিতে নিয়ে গেছে। আমি তো সঙ্গে সঙ্গে দৌড়লাম। দেখবেন একটা খুব পুরনো ছবি আছে, ওই ছবিতে প্রফুল্ল সেন রয়েছেন, বরকত গনি খান চৌধুরী রয়েছেন, সোমেন মিত্র আছেন, কুমুদ ভট্টাচার্য আছেন, আমি আছি, শোভন চ্যাটার্জি মানে আমাদের কানন আছে। খুব পুরনো ছবি ওটা, মানে খুব অশোক কৃষ্ণ দত্ত ছিলেন। দেখলাম গিয়ে মমতা ব্যানার্জিকে সিসিউতে দেওয়া হয়েছে, মাথা ফাঁক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার মরেই যাবে, সঙ্গে সঙ্গে আমরা কে কথা বলবো নিজেরাই, আর ওর বাড়ির লোকের সঙ্গে মাঝমার অনুমতিটা খুব দরকার করে সিদ্ধান্ত নিয়ে সেই দিনই ওকে উডল্যান্ডে শিফট করা হলো। তখন আমি স্টেটের জেনারেল সেক্রেটারি, স্টেট ইউথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আচ্ছা। আর মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া ইউথের জেনারেল সেক্রেটারি, প্লাস মেম্বার অফ পার্লামেন্ট, প্লাস মন্ত্রী, মানে ক্যাবিনেট মিনিস্টার না, ক্যাবিনেট না, আচ্ছা প্রতিমন্ত্রী। এটা হচ্ছে বিজেপির গভর্নমেন্টে 91-92। রাজীব গান্ধী 89-এ হেরে গেলেন, 89-এ হেরে গেলেন। তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন স্পোর্টস অ্যান্ড ইউথের প্রতিমন্ত্রী ছিলেন। দেখুন ভুল আমার হতেও পারে, সময়ের ব্যাপার। না, আমার যতদূর মনে হচ্ছে ভিপি সিং এর সরকার ছিল, ভিপি সিং এর সময়, রাইট। মানে তার মানে কংগ্রেস নয় আর কংগ্রেস নয়, ওটাই লেফট আর বিজেপি সাপোর্টে ছিল। চরণ সিংও ছিল পরে, তার আগেরটায় যেটা সৌগত রায় মন্ত্রী হয়েছিলেন। 91-এ আবার কংগ্রেস ফিরে এলো, আমি ভুল করছি। 91-এ ফিরলে ওই গভর্নমেন্টটার কথা বলছি। আচ্ছা, সরি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, সেটাই 89-এ চলে গেল, 91-এ আবার কংগ্রেস 91-এ রাজীব গান্ধীকে অ্যাসাসিনেট করলো, ফিরে এলো। একটা ঘটনা শুনলে আপনি একদম মানে সবাই, মানে পৃথিবী শুদ্ধ বোধহয় সবাই অবাক হয়ে যাবে। আমরা গেছি ত্রিপুরায় জেনারেল ইলেকশন, 1-2 লাখ লোক হয়েছে, হাওয়া উঠেছে, ওই সময় কংগ্রেস আসবে, নরসিমা রাও বক্তা আর মমতা ব্যানার্জি। তো হঠাৎ কেউ উঠে অ্যানাউন্স করে দিয়েছে, বোধহয় সন্তোষ মোহন দেব বা কেউ, মনে পড়ছে না, বা সমীর রঞ্জন মজুমদার, যে এখন বক্তব্য রাখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের এই নরসিমা রাও। তোর নাম বলেছে, উঠে পড়েছে। উঠে ও যেই নেমেছে, সঙ্গে সঙ্গে একজন মাইক ধরে বলছে আমাদের শেষ বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বক্তৃতা করবেন। আমার জীবনে, রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি প্রধানমন্ত্রীর পরে কোনো ছাত্র যুব নেতার মানে পপুলারিটিটা এই জায়গায় ছিল। তো এইগুলো মমতার থেকে শেখার আছে। তারপর উনি যখন অসুস্থ, যেদিন কথা বলছিলাম মার খেলেন, সেই দিনটা আমি কোনোদিন ভুলবো না। আমি গিয়েছিলাম উডল্যান্ডসে, তা আমায় বললো তুমি তো জেনারেল সেক্রেটারি আছো না। ইতিমধ্যে রাজীব গান্ধী আবার মমতা ব্যানার্জিকে স্টেট প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে দিয়েছেন ওই লালুর মার খাওয়ার পরে, ওই 91-91 যে তা আমায় বললো তুমি তো জেনারেল সেক্রেটারি আছোই। তাই হ্যাঁ আমি তো ছিলাম, বাট সেই কমিটিতে তো ভেঙে গেছে, এখন তো তুমি নতুন প্রেসিডেন্ট হয়েছো। বলে দেখো এখন আমি যা আমার অবস্থা, আমার সময় লাগবে ঠিক হতে। তুমি জেনারেল সেক্রেটারি হিসেবে পুরনো সবাইকে চেনো তো,
সবার সঙ্গে যোগাযোগ রাখো, সবাইকে কথাবার্তা বলে সেট আপটা রাখো, আমি বেরিয়ে যা কভার করব। তো সেটাও আমাদের কোনো ভুলবো না। মমতা ব্যানার্জি সঙ্গে ঈশ্বর আছে আর মানুষ আছে, না হলে মেটিয়া বুরুজে এতে গার্ডেন রিচে যেভাবে ওকে মুক্তার গুলি করেছিল কাঁচ ফাঁচের ভেতর দিয়ে, একদম ফায়ার, তাতে বাঁচে না। তারপর পরপর কত ঘটনা। রাত্রি 3টের সময় তখন আমি মোবাইলে ফোন পেলাম, যে কেউ একজন ফোন করেছিল, সেটা আর আমার মনে আসছে না এখন। দিদিকে মেরে দিয়েছে। এটা হচ্ছে 2006-07। তাহলে কোথায় দিদি? বলে একটা সময়ে দিদিকে পেছনে উঠিয়েছে, আর 8 জন লম্বা চওড়া ব্যাটা ছেলে উঠে দিদিকে বুটের বাড়ি লাথি, মানে বুট মাথা থেকে পা অব্দি পেটাচ্ছে। সিঙ্গুর থেকে কলকাতার দিকে গেছে, কোথায় গেছে জানে না। তখন আমি পার্টি অফিসে শুতাম। আমার পার্টি অফিস ছিল 24 চৌরঙ্গি রোড। ওখানে প্রচুর ছেলে থেকেছে, সারা বাংলার কয়েক হাজার ছেলে থেকেছে ওই সময়। এটা ঠিক নিউ মার্কেটের পাশে। তা আমি মোটর বাইকটা বার করে, আমার সঙ্গে একটা ছেলে শুতো, ওখান থেকে নিয়ে আমি কোথায় যাই ভিক্টোরিয়ার চারপাশে চক্কর খাচ্ছি। আর তো কিছু একটাই ফোন এসছে, দিদিকে মেরে দিয়েছে, কলকাতার দিকে গেছে। তারপর আমি ভাবলাম আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে যদি আমি খবরটা দিই, যদি বাড়িতে না যায়। এই করতে করতে আমি দেখতে পেলাম যে ভিক্টোরিয়ার পাশ দিয়ে, হরিশমার্জি দিয়ে, পিজির দিক দিয়ে অন্তত 50-60টা গাড়ি তীরের বেগে আসছে। আমি কোনো রকমে মোটর বাইক নিয়ে একটু এগিয়ে গান্ধী মূর্তির পাশে ভবানীপুর টেন্টে, ন্যাচারালি আমিও ঘাবড়ে, তখন তো এনকাউন্টার চলছে, নানা রকম চলছে। আমি ওই ভবানীপুর টেন্টের মধ্যে জাস্ট হাইট করেছি, লুকিয়ে পড়ে আমার সঙ্গে ছেলেটাকে বলেছি। এই সময় আমি দেখছি 50-60টা গাড়ি টপ স্পিড আসছে, এসে গান্ধী মূর্তির সামনে দাঁড়িয়ে ঘাঁচ করে দাঁড়িয়ে নেমে এলো একজন অফিসার, তার নাম হচ্ছে সোম চৌধুরী। উনি ক্যালকাটার ওসিদের মডেল ছিলেন। ওকে মানে হি ওয়াজ সো ইন্টেলিজেন্ট অ্যান্ড ট্যাক্টফুল। তো ওকে পড়ানো হতো, মানে ওকে মডেল করে সব ওসিদের দেখানো হতো কী করেছে। সোম চৌধুরী হাতে রিভলভার নিয়ে নেমেছে। তা আমি, আমার সঙ্গে পরিচয়, তখন ন্যাচারালি আমাদেরও যথেষ্ট পরিচয় আর কি। মমতা ব্যানার্জির সঙ্গে থাকি, ডান দিকে বাঁ দিকে থাকি। আমি বললাম কি হলো, আপনার লজ্জা করে না? খুন করে দিলেন, মেরে দিলেন? বললো আমরা কিচ্ছু করিনি, যা করার বেঙ্গল পুলিশ করেছে। এই মমতাকে নামিয়ে দে বলে কোনো রকমে পুলিশগুলো মমতাকে নামিয়ে গান্ধী মূর্তির তলায় ফেলে দিল, একদম জাস্ট ফেলে দিল। সেই অবস্থায় রাত্রিবেলা তোমার এরম শতরঞ্জি না, চট, একটা চৌকি, ওইখানে যারা জল টল বিক্রি করে ময়দানে, ওদের থেকে নিয়ে ফিরে ওই কোথায় নিয়ে যাবো আমি একা। মমতা ব্যানার্জি একা শুয়ে পড়লেন গান্ধী মূর্তির তলায়, কেউ নেই। আচ্ছা, কোনো পুলিশ নেই, সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। তারপর রাত্রি 4:30টার সময় দেখি আমি ঝুঁকতে একজন আসছে, খুব চেনা। মানে কে রে? এই অশোক দেব। অশোকদা তুমি এত রাত? বলে আমি তো চলে এলাম হাঁটতে, কিছু পেলামও না গাড়ি টাড়ি, আর টিভিতে দেখাচ্ছে মমতাকে নাকি মেরে ফেলেছে, এইখানে নাকি এসছে, সেই জন্য দেখতে এলাম। তারপর তো সকাল হতে তারপর আমাদের ধর্না শুরু হলো মেট্রোর সামনে। মমতা ব্যানার্জি রাষ্ট্রপুঞ্জে বিশ্বজয়ী হয়েছেন। মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রকল্প ওয়ার্ল্ড রেকর্ড করেছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবারে হলে 4-7বারের এমপি, 6-7বার সেন্ট্রাল মিনিস্টার। এই রেকর্ড মমতা ব্যানার্জির আর কোনো মানে এর নেই কিছু, মানে যেভাবে উনি গেছেন। এবার উনি দুর্গা পুজোকে হেরিটেজ করে নিয়ে এসছেন। এবং আমি আপনাকে বলি, আমাকে সবাই চেনে,
আপনি যদি বলেন মদন মিত্র যুব নেতা, অনেকেই চিনবে না। আপনি যদি বলেন ট্যাক্সি ইউনিয়নের মদন মিত্র বা পিজি হাসপাতালের মদন মিত্র, চিনবে। আমি খুব হাতজোর করে বিনম্র স্বরে বলছি, বিধান রায় তো ঈশ্বরের কাছাকাছি মানুষ ছিলেন, সত্যি তাই, আমরা পড়েছি তার সম্বন্ধে। কিন্তু হেলথের কাজটা বোধ হয় মমতা ব্যানার্জি বিধান রায়কে ছাপিয়ে গেছেন। স্বাস্থ্যসাথী প্রকল্প, স্বাস্থ্য ক্ষেত্রে না, শুধু স্বাস্থ্যসাথী না, ধরুন আগে সবাই পিজিতে ভর্তি হওয়ার জন্য পাগল হতো, কারণ পিজি একটাই ছিল। আর বাইরে লেখা আছে 1950 সালে দি নিউরোসার্জারি ইউনিট অফ SSKM হসপিটাল ইজ বিং ইনাগুরেটেড বাই ডক্টর বিধান চন্দ্র রায়। 1950 সালে, আমরা জন্মাইনি কেউ, তখনই উনি নিউরোসার্জারি করে দিয়ে গেছেন। আজকে পিজি 9টা অ্যানেক্স, যেমন রামরিক হসপিটাল ধরুন, ওখানে কিডনি ট্রিটমেন্ট হয়। পুলিশ হসপিটাল, ওখানে অর্থোপেডিক্সের ট্রিটমেন্ট হয়। খিদিরপুরে একটা, ওখানে গাইনি ট্রিটমেন্ট হয়। মানে পিজি মাথায় তার 9টা অ্যানেক্স হয়ে গেছে। এখন মমতা ব্যানার্জি যা করেছেন, আমি আপনাকে বলছি যে একটা প্রকল্পের জন্যই মমতা ব্যানার্জিকে সকলে সাপোর্ট করা উচিত, শুধু স্বাস্থ্যসাথী। এটা যে কত মানুষকে, মানে ওই গলা কাটা রেট নার্সিংহোমের, যে নার্সিংহোম আগে 30 লাখ টাকা রেট করতো, মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথীটা পড়লেই তারা রেটটা কমিয়ে এনে 5-এর মধ্যে রাখছে। মমতা ব্যানার্জি সংগ্রামটা তো একটা দিক রয়েছে, এই সংগ্রাম সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়কের সঙ্গে তুলনাপূর্ণ। কিন্তু একই সঙ্গে যে কাজটা করেছেন এবং যে বাধা, 1992 সাল, কথা হলো যে দিল্লি কিছুতেই সিপিএমের বিরুদ্ধে লড়বে না, কারণ তৎকালীন প্রদেশ কংগ্রেসের নেতারা দিল্লিকে বুঝিয়ে রেখেছে সিপিএমকে তাড়ালে বাংলার ক্ষতি হবে আর কংগ্রেসেরও ক্ষতি হবে। তখন দাবি উঠল ইলেকশন করতে হবে প্রদেশ কংগ্রেসের। আমাদের এতে মহারাষ্ট্র নিবাস হাজরা রোডে, সেখানে ইলেকশন হলো। মমতা ব্যানার্জি জিতে গেছেন, মানে একেবারে জিতে গেছেন। লাস্ট মুহূর্তে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, যারা তৎকালীন ইলেকশন কমিশন ছিলেন আর কি কংগ্রেসের, তারা বললেন যে নদিয়ার ভোট করা যাবে না, নদিয়ার ভোটটা এখন হবে না। নদিয়ার ভোটটা হলেই মমতা ব্যানার্জি জিতে গেছেন। নদিয়ার ভোটটা আটকে দিয়ে মমতা ব্যানার্জিকে পরাস্ত ডিক্লেয়ার করে তারা ড্রাম বাজিয়ে পটকা ফাটিয়ে, তৎকালীন প্রদেশ কংগ্রেসের নেতারা, তারাই আবার 2009 মমতা ব্যানার্জির হাত ধরে পার্লামেন্টের মেম্বার হয়েছেন, সেটা অন্য প্রশ্ন। কিন্তু সেদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় মনের মধ্যে ওই রকম একটা অদম্য, কি বলবো, মানে করবই একটা অ্যাডামেন্সি, জেদ নিয়ে গেছেন, ওই 1992 সালেই মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু ঘণ্টা বাজালেন 25শে নভেম্বর। লোকে বলে, আমি বলছি না, যে নেহেরু, গাগারিন, বুলগানিন, ইন্দিরা, রাজীব, জওহরলাল নেহেরু, ওদের এরকম মিটিং হয়নি, কেউ বেরোতেই পারেনি। মানে যে বিটি রোড থেকে বেরোবো সে বিটি রোডেই আটকে গেছে। কেউ বলে 40 লাখ, কেউ বলে 50 লাখ, কেউ বলে 30 লাখ, কেউ জানতেই পারে না। তা আমার ওপর দায়িত্ব ছিল তৎকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতিকে নিয়ে আসার। আমি সিঁড়ি দিয়ে যখন উঠছি, আমি বুঝতে পারছি যে প্রদেশ কংগ্রেসের সভাপতির শরীরটা থরথর করে কাঁপছে, কারণ আমি তো ধরে আছি। খালি বলছে, এরা কি সব পশ্চিমবাংলার লোক, এত লোক করতে গেল। তো এসব মমতা ব্যানার্জি করেছেন। এরপরে যেটা না বললে একদম মিথ্যা কথা বলা হয়, মানে চেপেই যাওয়া হয়, 93 21শে জুলাই উনি বলেছিলেন যে আমি তোমাদের দেখব। একটা পয়সা কাউর থেকে হাতে চাঁদা নেননি। আমার ওইগুলো জানার ছিল যে আপনি একটু এই যে বিভিন্ন সময় বা প্রতি বছর উঠে আসে যে 21শে জুলাই, মোরললেস সবাই জানে, তা আপনি অনেকটা কাছ থেকে দেখেছেন। 21শে জুলাইয়ে অ্যাকচুয়ালি ঘটনাটা কি? অ্যাকচুয়ালি তৎকালীন, যারা নাম করেই বলছি, সোমেন মিত্র
এবং প্রদেশ কংগ্রেসের নেতারা মমতা ব্যানার্জিকে ট্রিগার হ্যাপি বলে ডিক্লেয়ার করে দিয়েছিলেন। আচ্ছা। এবং সব জায়গায় রটিয়ে দিয়েছিলেন পুলিশকেও যে মমতা ব্যানার্জি যাওয়া মানেই ওখানে লাশ পড়বে, রক্ত পড়বে, যাতে আমাদের পার্টির ছেলেরা না যায়, ভয় পায়। তো এবার আমাদের স্লোগান হলো লুট, খুন আর ধর্ষণ উৎস ওই মহাকরণ। সারা বাংলায় আওয়াজ তোলো, অবরোধ করো মহাকরণ, অবরোধ করো। অবরোধ করতে গেলে কি করতে হবে? আমাকে ঘেরাও করতে হবে। তা ঘেরাও করতে গেলে আমায় প্রত্যেক জায়গায় মঞ্চ করতে হবে। পুলিশ বলল মেয়র রোডে মঞ্চ করতে দেবো না। শেষ মুহূর্ত অবধি মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন পুলিশকে বলার যে দেখুন মেয়র রোডে সব থেকে বড় জমায়েত হবে, ওইখানে যদি আপনারা মঞ্চ করতে না দেন ওরা কিন্তু সোজা ফাঁকা পেলে বেরিয়ে যাবে হাতের বাইরে। তো না হবে না। অনেক রিপোর্টার ছিল, সব রিপোর্টার এখনও আছে। কথা ছিল মমতা ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় ঘুরবেন আর আমরা যে যার স্পটে থাকবো। যেমন আমার আর শোভনদার ওপরে ছিল এটা মেয়র রোড, শোভনদেব চ্যাটার্জি, যেখানে সব থেকে বেশি জমায়েত হওয়ার কথা ছিল। তো এইবারে যখন আসছে আমি দেখছি পঙ্কজ রায় করছে, আমি হাত তুলে দেখাচ্ছি পঙ্কজ রায়কে, আমাদের তো মঞ্চ করতে দেয়নি। একটা ছোট ওই ম্যাটাডোরে দুটো ব্যাটারিওয়ালা জিপ, কানেকশন নেই, আর লোক আসছে লক্ষ লক্ষ, কী অবস্থা হতে পারে? তাও আবার কে ব্যাটারিটা চিনে দিল। আমি দেখতে পাচ্ছি পঙ্কজ রায় এগিয়ে আসছে এগিয়ে আসছে এগিয়ে আসছে, কিছু বলার আগেই বেয়নেট দিয়ে মারলো একদম এখানে পুলিশ। এবং স্টার্ট অ্যাকশন, জহুরি ছিল, বলো স্টার্ট অ্যাকশন স্টার্ট। এই সময় আমরা সবাই অসুস্থ হয়ে যাই, মার খেয়ে ধাক্কা খেয়ে আর লক্ষ লক্ষ মিনতি অধিকারী পড়ে যায়। এই সময় মমতা ব্যানার্জি এসে পৌঁছন ওই স্পটে এবং ওঠেন ম্যাটাডোরের ওপরে, পালিয়ে যাননি। তখন মানে আরাম তেতে গেছে আর কি। পরে সত্য বাপুলি আরও সবাই এসে পড়েছে, মানে ঘটনা তাচ্ছে, গোবিন্দ নস্কর। এই সময় মমতা ব্যানার্জি মঞ্চে উঠে ম্যাটাডোরে বলেন আমি আছি, আমি বাকিটা দেখে নিচ্ছি বলে উনি বাকিটা দেখবার জন্যে একটা মাত্র মহিলা ওর সঙ্গে অশোকা বলে আর একটা মারুতি জিপসি, তাও সেটা ওই যুব কংগ্রেসের সভাপতি হিসেবে পাওয়া ভাঙা মারুতি জিপসি, ওইটা নিয়ে উনি সব জায়গায় যাবেন। মানে মেয়র রোড যাবেন, এই ব্রেবন রোড যাবেন, স্ট্যান্ড রোড যাবেন, তারপরে রশিদের ওখানে বউবাজার যাবেন, তারপরে কেসি দাস যাবেন। এই সময় রাতারাতি সিপিএম রটিয়ে দিল যে সমস্ত জানলা দরজা বন্ধ করে দাও। 10 লক্ষ লোক নিয়ে মমতা ব্যানার্জি মহাকরণে ঢুকে গেছে। রাইটার্স অবরুদ্ধ ভেঙে মমতা ঢুকে গেছে। এই মুহূর্তে মমতা যাচ্ছে জ্যোতিবাবুর ঘরের সামনে, এবার বার করে ফেলে দেবে। কমরেড জ্যোতিবাবুকে টেনে গম ফেলে দিচ্ছে। এবং আমাদের সামনে আমরা শুনছি পুলিশ বলছে মমতা ব্যানার্জি has entered রাইটার্স বিল্ডিং, ওকে টেক অ্যাকশন, ফোর্সেবল ফায়ার, স্টার্ট ফায়ারিং। মানে আমি নিজের কানে শুনেছি ওয়াকিতে। আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই দেখবেন ওই এজি বেঙ্গল আর জিপিওর মোড়টায় একটা পুলিশ বিট আছে মাঝখানটায়, এইরকম দাঁড় করানো যে পুলিশ বিট হলো, ওইটায় মমতা ব্যানার্জি পড়ে আছেন মূর্ছিত। আর তখন রেডিও আর এতে বলছে, টিভির প্রথম যে দূরদর্শন 2 নয়, প্রথম দূরদর্শন, রাজীব গান্ধী এসে 2 নম্বরটা ডিক্লেয়ার করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েছেন। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে মানে বেঁচে আছেন কিনা কেউ জানতে পারছে না। এই করে আমাদের 13টা ছেলেকে বিনা কারণে, এবং মমতা বারবার হাত তুলে সবাইকে নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থায় যেন কোনো গণ্ডগোল না হয়, কেউ আইন হাতে তুলে নেবেন না। তারপরে বলল রডন স্কোয়ার বিক্রি করে দেবো, ওখানে মল করব, একটা পার্ক সবুজকে বিক্রি করা হবে। সেখানে আবার মমতা ব্যানার্জি পৌঁছবার সঙ্গে সঙ্গে ফায়ারিং, মমতা ইনজিওর্ড,
কোনো রকমে মমতা ব্যানার্জিকে তুলে ওখান থেকে আবার হাসপাতালে। আন্দোলন করবেন কি, যখনই যা করতে যাচ্ছেন তো নেমে আসছে। তারপর তো নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী কোনোদিন নন্দীগ্রাম যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় মোটর বাইকে করে ঢুকে গিয়েছিলেন, তারপর নন্দীগ্রামের রাস্তা জেনে শুভেন্দুকে ডেকেছিলেন। ফলে নন্দীগ্রামে যদি আলো না নিবিয়ে 2 নম্বরই করে গোনার যদি একই ঘটনা এবার করার চেষ্টা করে, তাহলে মানুষ তার প্রতিশোধ, মানুষ তার প্রতিরোধ করে নেবে। আপনাকে আমি সেকেন্ড একটা ইন্টারেস্টিং ঘটনা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে টিভিতে তো দেখাই যায় যে এই সিঙ্গুর আন্দোলনের একটা অংশ আপনি বললেন। সিঙ্গুর আন্দোলনটার মানে একটু হিস্ট্রিটা একটু আমাদের বলুন, যে জমির হিসাব বা ইত্যাদি মিলিয়ে, আর আন্দোলনটা কেন হয়েছিল বা পরবর্তীকালে আপনি সেই সময় কিভাবে মমতা ব্যানার্জিকে দেখেছেন। ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য, আজকে তার মৃত্যুর পরে আমি তার এমন কোনো কথা বলতে চাই না যেটায় তার পরিবার বা তার পার্টি বা মানুষ ভাবে যে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে অপমান করছি বা কিছু। বুদ্ধদেব বাবুর সব থেকে বড় দোষ ছিল তিনি ভীষণ জিদি আর অহংকারী ছিলেন, যে আমি যা বুঝছি এর ওপরে আর কোনো কথা হবে না, এবং আমি বলছি 10,000 কোটি টাকার বিনিয়োগ আনবো, 50,000 কোটি টাকার বিনিয়োগ আনবো বলে উনি সালেমকে নিয়ে চলে এলেন ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে। সালেম এসে এখানে এক চেটিয়া সমস্ত বড় বড় বাড়িগুলো প্রমোটিং করে পয়সা তুলে নিয়ে চলে গেল। এইবার বুদ্ধদেব বাবু হঠাৎ বললেন, দেখাচ্ছে এই ছবি, যেরকম সৌরভ গায়ের জামা খুলে ঘোরাচ্ছিল সেইরকম বুদ্ধদেব বাবু, আই এম দ্য উইনার, জিতে গেছি। টাটা সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গুরে 1,000 একরে গাড়ির কারখানা তৈরি করবে। এইটা হচ্ছে ব্যাপার। প্রথম হচ্ছে সিঙ্গুরের যে জমি, এইটা আমার, এইটা আপনার, এটা আরেকজনের, একটা এইটুকুন জমির মধ্যে 12 জনের জমি গেছে। সেই জমিকে আপনি করবেন কি করে? এবং এটা জেনে রাখুন, সারা পৃথিবীতে যে এই জমির ব্যাপারে যে আন্দোলন শুরু হলো, এটা কিন্তু মমতাকে মডেল করে, যে কৃষকদের হাত থেকে জমি কেড়ে নেওয়া যাবে না। তখন আমাদের মেন স্লোগান ছিল, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, 800 বিঘেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। আমি কহিলাম তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এইটা হয়ে গেল আমাদের ট্যাগলাইন। দেব না, কৃষকরা দেবে না। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে রাস্তার ওপর হাই রোডে যেখানে বড় বড় গাড়ি যায় ভারী, সেইখানে গিয়ে ওই যেখানে সিঙ্গুরের প্লটটা হয়েছিল, ওরা তো সেই কত রকম মেশিন, মানে সেই ইউক্রেনে যা ব্যবহার হচ্ছে ইসরায়েলে, সেরকম কত রকম মেশিন, লাল নীল সবুজ, সেই নিয়ে এসে জমি রেদের, সেখানে 2 জন ইঞ্জিনিয়ার মার্ডার হয়ে গেল। তারপরে আমাদের ওই মেয়েটা তাপসী মালিক মনোরঞ্জনের মেয়েটা রেপ্ট হয়ে গেল, রেপ করে জ্বালিয়ে দিল। এরকম কত লোক মরে গেল। রাজকুমার ভুল মারা গেল, এরকম কত মারা গেল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনার যদি টাটাকে দিয়ে করাতে হয় খুব ভালো, পশ্চিমবঙ্গের ভালো হবে, উন্নয়ন হবে, কিন্তু আপনি কৃষকের জমি কেড়ে নেবেন না, এটা আপনি করতে পারেন না। ভারতবর্ষের যে ল্যান্ড সিলিং আছে, এরা ল্যান্ড সিলিংয়ে পড়ে না। এইটুকুন করে জমি শুধু খেতে পারে, কোথাও এইটুকুনি ফুলকপি করে, কেউ এইটুকুনি বাঁধাকপি করে, একটু চাল ডাল করে, তার থেকে খায়। বাড়ির পাশেই জমি, এইরকম সব জমি, ছোটো ছোটো বাড়ি, ছোটো ছোটো জমি। বুদ্ধদেব বাবু বললেন, না, টাটাকে ওই জমি দেব, এবং দরকার হলে যা করার দরকার প্রয়োজনে বল প্রয়োগ। আমার মনে হয় 1,000-5 পুলিশ
কয়েক বছরের জন্য ওখানে ক্যাম্প করেছিল। আচ্ছা, এখন অনেক আছেন পুলিশে যারা সেই সময় ছিলেন ওখানে, তারা বলতে পারবেন আরও বেশি কি হয়েছিল, আমি তো ভেতরটা জানি না। কিন্তু এটা আমি দেখেছি, শহীদ পরিবারকে টাকা দিতে হবে, কারোর কাছে এক পয়সা চাইব না, একটা বিবৃতি দিলেন যারা সাহায্য করতে চান করুন। সেই সময় একটা ব্যাংকের কাউন্টার বলে দেওয়া হয়েছিল 22 লক্ষ টাকা উঠেছিল 1993 সালে। সেই টাকা ভাগ করে দিলেন সকলকে, এবং এক একটা শহীদ পরিবারে 2, 3, 4টে করে চাকরি দিলেন যেভাবে পেরেছেন। ঠিক তেমনি করে সিঙ্গুরেও যারা মানে অভাবী, যাদের ওপর দিয়ে অত্যাচার হয় তাদেরও ব্যাপারটা হয়ে গেল। টাটা বললো, আমরা বললাম এক তো ন্যানো ওই টাকায় গাড়ি হয় না, পরে দেখা গেল হলো না, ওই গাড়ি দাঁড়াতেই পারলো না মার্কেটে। আর রতন টাটাও ভীষণ মানে ঔদ্ধত্য এবং অহংকারী ছিলেন। হতে পারেন খুব ছোট থেকে বড় হয়েছেন, বাট এই যে বুদ্ধদেব বাবুর জিদ, পার্টির মধ্যেও অনেকে বুদ্ধদেব বাবুকে বোঝাবার চেষ্টা করেছিল এত এই জোর জবরদস্তি করছে না, কিন্তু উনি যে আমাদের মেরে পিটিয়ে গুলি চালিয়ে বুলডোজার চালিয়ে মমতা ব্যানার্জিকে হসপিটালাইজ করে মেরে বারবার আক্রমণ, প্রতি রাত্রে দুমদাম বোম ফাটছে, ওদিক দিয়ে পুলিশের ফায়ারিং হচ্ছে, তার মাঝখানে মমতা রাস্তায়, বড় রাস্তার উপর ফুটপাতে শুয়ে আছে। 22টা ক্যাম্প হয়েছিল, আমি ছিলাম লাস্ট ক্যাম্পে, মানে আমার পরেই বর্ধমান মহেশ্বরপুর, মানে হুগলি থেকে পালশিট অবধি ক্যাম্প হয়েছিল। আচ্ছা, তার মানে ভাবুন কতটা। এবং প্রতিদিন মিটিং হতো, বিকেল 5টা, দুপুর 2টো থেকে মিটিং হতো, রাত হতো। সিঙ্গুরের প্রধান কারণ একটাই, টাটা জোর করে বললেন কৃষকের হাতে জমি আমি কেড়ে নেব। বুদ্ধদেব বাবু বললেন কৃষকের জমি কেড়ে নেওয়ার জন্যে টাটা, তোমার যা লাগবে আমি মদত করব, বাট আমি দেখিয়ে দেবো আমি ইন্ডাস্ট্রি করেছি। ওই যে একটা ব্যাপার এলো না যে আমি বুদ্ধদেব ভট্টাচার্য আমি ইন্ডাস্ট্রি করেছি, কিন্তু কিছু করতে পারেননি। সালেমকে নিয়ে এসেছিলেন, সালেম এসে নিজেই সাউথ ইস্ট কলকাতা তৈরি করে একগাদা বড় বড় বিল্ডিং মানে এক চেটিয়া সাইট তৈরি করে 1000 কোটি টাকা রোজগার করে চলে গেল। সব গভর্নমেন্ট থেকে ওকে এই দিল, জায়গা দিল। তো ফলে এই যে জিতটা, যদি বুদ্ধদেববাবু একটু সরে আসতেন, তারপর বারবার গোপাল গান্ধীর ওখানে আলোচনা হলো, মমতাও গেলেন, বুদ্ধদেববাবুও গেলেন। হঠাৎ টাটা বলল যে না আমি আর জমি করব না, আমি আর করব না, এত গন্ডগোলের মধ্যে আমি আর করব না। যদি করতে যেতেন তাহলে কত হাজার মানুষ মরতো আমরা জানি না। কিন্তু দেখুন, টাটা জমি করব না, এটা কিন্তু মমতা ব্যানার্জির ফেভারে চলে গেল। এই কারণে মানুষ বুঝলো যে জমি আন্দোলন, কিন্তু সিপিএম বোঝাবার চেষ্টা করলো যে একটা ডেভেলপমেন্ট, ও আরো এটা ওইখান থেকে হয়তো সিপিএম ওরা এটাও বলেছিল যে 5000 10,000 লোকের চাকরি হবে, 10,000 লোকের চাকরি হবে, নেই এমন নামটাম নিয়ে নিয়েছিল, সব ব্লকে ভিডিও আরম্ভ হয়ে গেছিল। মমতাকে বিডিও অফিসে আলো নিভিয়ে সিঙ্গুরে আলো নিভিয়ে মারলো পুলিশরা। ফলে টাটা চলে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে গেছে, এবং তারপর থেকেই সারা পৃথিবী থেকে জমি আন্দোলন নিয়ে নতুন নতুন থিসিস, নতুন ডক্টরেট, এবং কৃষকের জমি কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। ফলে এটাও একটা দৃষ্টান্ত। এবার আপনার কি মনে হয় যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় তো জেনুইনলি দীর্ঘদিন ধরেই একজন পপুলার লিডার ছিলেন, বা আপনারাও যথেষ্ট তাকে সাথ দিয়েছেন, কিন্তু দুটো ফেস তৃণমূলের দেখা গেল। একটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তৃণমূল আন্দোলন করছে কিন্তু ক্ষমতায় আসতে পারছে না, আবার যখন তৃণমূল ক্ষমতা এলো তখন তৃণমূল টানা থেকে গেল। তো এই যে পরিবর্তন থেকে যাবে আরো 20 বছর, এই যতদিন মমতা সুস্থ আছেন থেকে যাবে। এই শিফটটা কি করে হলো? মমতার একটা মানুষের হৃদয়ের মধ্যে জায়গা আছে। মান্নাদের একটা গান ছিল,
যে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। ঠিক সেই রকমই মমতা ব্যানার্জির একটা অদ্ভুত মানুষের মধ্যে একটা জায়গা রয়েছে। যেমন আমি আপনাকে একটা এক লাইনে শুনিয়ে দিই আপনাকে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, ওরে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার হৃদয়েতে জনতা নয়নে মমতা। ও লাভলি, এইটা একটা মমতার ব্যাপার আছে। মমতাকে মানুষ বিশ্বাস করে, এইটার থেকে আপনি সরাবেন কি করে? হাও মমতাকে মানুষ বিশ্বাস করে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে তৃণমূল কংগ্রেসের টপ 3টে পয়েন্ট যেটার কারণে তৃণমূলের এই এই আজকে এই যে প্রতিপত্তি, একটা তো ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে কি কি ফ্যাক্টর রয়েছে? টোটালটাই মমতা বন্দ্যোপাধ্যায়, টোটালটাই মমতা বন্দ্যোপাধ্যায়। নাম্বার 1 মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই, নাম্বার 2 মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা, নাম্বার 3 মমতা ব্যানার্জির অনেস্টি, নাম্বার 4 এই যে ক্ষমতাকে আঁকড়ে নয়, যা বারবার প্রমাণ করেছেন পথ ছেড়ে দিয়ে। মোহনদাস করমচাঁদ গান্ধীর একটা লেখা ছিল, ডোন্ট রান বিহাইন্ড দ্য পাওয়ার, ইফ টাইম কামস পাওয়ার উইল রান বিহাইন্ড ইউ। তো এটা মমতা বারবার পদত্যাগ করে করে দেখিয়ে দিয়েছেন। যতবার পদত্যাগ করেছে পরের দিনই আবার একটা ক্ষমতা এসছে। সবটাই মমতা। তার সঙ্গে নিশ্চয়ই একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সিপিএমের 34 বছরের অত্যাচার, জুলুম, 50,000 মানুষ খুন, এমন একটা জায়গায় চলে গিয়েছিল। মানুষ একটা বিকল্প চাইছিল। আসলে মানুষকে তৎকালীন প্রদেশ কংগ্রেস বুঝিয়ে দিয়েছিল সিপিএমকে হারানো যাবে না। অতএব আমরা সিপিএম সুখে দুঃখে সেটিং করে চলছে, চালাতে দাও, তোমরা সিপিএমকেই জিতিয়ে দাও, বিজেপি বলে তো কিছু ছিল না। সেইখানে মমতা যে বিশ্বাস করিয়ে দিলেন যে আমি হারাতে পারি, যার জন্য মমতা তো গাড়ি করে যেতে পারলেন না নবান্ন এই রাইটার্সে, রাজভবন থেকে তাকে পায়ে হাঁটতে হলো, হেঁটে হেঁটে মুখ্যমন্ত্রী গেলেন। যাবে না, লোক উঠতে দেবেন গাড়িতে। ফলে আমাদের গোটাটাই মমতা। এখন নতুন যে যুবকদের মধ্যে একটা প্রভাব ফেলছে, যার বক্তব্য, যার ম্যাচিউরিটি এবং ভেরি ইন্টেলিজেন্ট, তার নাম অভিষেক ব্যানার্জি। অভিষেকের মতো কম বয়সে আমি 8টা-9টা প্রদেশ কংগ্রেসের সভাপতি দেখেছি। ওর মতো এত কম বয়সে ও যে ধরনের বক্তৃতা করছে, এবং একটা মানে অভিষেক হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, ওকে যা বলবো শুনবে, উত্তর দেবে না। হি ইজ এ ভেরি গুড লিসনার, নট টকেটিভ, কথা বলে না। কিন্তু ওই যে এই যে বসে বসে সারাদিন সকাল 9টা-10টা অফিসে আসছে, রাত 10টা অবধি অফিসে থেকে, ও আমাকে দেখে এরকম বলে দিতে পারে, দাদা তোমার কামারহাটির এত নম্বর বুথের এখনও ভোটার লিস্ট জমা পড়েনি। এই যে একটা ক্যালকুলেট, এইটা সিপিএমের ছিল। সিপিএম এর ওপরই পলিটিক্সটা করতো। পরবর্তীকালে বিজেপি এটা সংঘের মাধ্যমে তারপরে ডিজিটাল করে করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের মতো সোশ্যাল ডেমোক্র্যাট পার্টিতে কোনোদিন এসব হয়নি। মানে মধ্যকথা পার্টি, সেখানে অভিষেক কিন্তু আগামী দিনের আমাদের যুব কংগ্রেসের একটা, মানে আমাদের যুব কংগ্রেস নয়, আমাদের সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের একটা, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, কে আছো জওয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মনে করবেন যে আমি আর থাকবো না,
আমার মনে হয় যে আমাদের ওপেনার ব্যাটসম্যান বা ব্যাটিং অর্ডার সব দিক দিয়ে একটা খুব কংক্রিট দল। উই আর এ ম্যাচিওর টিম। আমাদের টিমে বোলারও আছে, পেসারও আছে, স্পিন আছে, সব আছে। এবং সেখানে অবশ্যই অভিষেক একটা মানে এমন জায়গায় নামটা চলে এসছে যেটা আর অনস্বীকার্য। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস রাজনৈতিক জীবনের দীর্ঘ জীবন, সেখানে আপনার সব থেকে বড় প্রাপ্তির জায়গা কি মনে হয় এতদিন রাজনীতি করে? দেখুন, আমার মতো দেখতে, আমার মতো কথা বলে বা আমার মতো পলিটিক্স করেছে এরকম অনেক ছেলে আছে। লক্ষ লক্ষ কোটি কোটি কত ছেলে মারা গেছে, একটা ফ্যামিলিতে 3-4 জন মারা গেছে। বাবা খেতে পায় না, মায়ের ওষুধ আনতে পারে না, বিয়ে থা করতে পারেনি। সেখানে আমি ক্যাবিনেট মিনিস্টার হয়েছি, আমি অল ইন্ডিয়া ইউথের প্রেসিডেন্ট হয়েছি, তৃণমূল ইউথের স্টেট ইউথের প্রেসিডেন্ট হয়েছি, এমএলএ হয়েছি। তাই যাই হয়েছি, আপনি ধরুন এখানে আমি বসে আছি, আপনি যদি সেক্টর 5-এর বাইরে গিয়ে জিজ্ঞেস করেন যে একটু মদন মিত্র বাড়ি যাব, ওরা দুটো কথা জিজ্ঞেস করবে, কোন মদন মিত্র? তৃণমূলের মমতার তো, ও এখানে থাকে না, ভবানীপুর নয় কামারহাটি। এই যে ব্যাপারটা, এটাই তো পাওয়া। পাওয়া মানেই সবসময় যে একটা পার্থিব দৃষ্টিভঙ্গিতে বলা যে পার্থিব আমি কি পেলাম। যার জন্য দেখবেন মমতা ব্যানার্জি বারবারই কথায় কথায় তার পার্টির লোকেদের কাছে বলেন যে আপনাদের আমি বলছি, আপনারা মানুষের থেকে টাকা চুরি করবেন না, নেবেন না। কি করবেন নিয়ে? সোনার থালায় খাবেন, হিরে মুক্ত খাবেন? তা এত টাকা নিয়ে কী দরকার? যেটুকুন প্রয়োজন সেটুকুন তো আপনারা মাইনেই পাচ্ছেন। কেউ এমএলএ, কেউ এমপি, কেউ প্রধান, কেউ জেলা পরিষদ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমার ধারণা, আমাকে, তবে এগুলো যেমন দিয়েছেন তার সঙ্গে ইদানিং ভৎসনাও খুব বেশি করছেন, সেটাও আমার মানে প্রাপ্য আর কি। বা সেটাও আমি মনে করি এটাই যে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে সে ইটস ওয়েলকাম। তবে আমার মাঝে মাঝে মনে হয়, একবার বলি যে তুমি যতটা আমায় বকছো ততটা বোধহয় বকার জায়গায় আমি নেই, তুমি হয়তো ঠিক শোনোনি তুমি। কিন্তু আমি যে অপশানটা নিয়ে পার্টি করি, there are two options in my life. My party, we have two rules. Rule 1, boss can do no wrong. Rule 2, if boss is wrong, see rule 1. So আমি এইটা নিয়ে পার্টি করি। আপনার রাজনৈতিক জীবনের টাফেস্ট টাইম কোনটা মনে হয়? টাফেস্ট টাইম আমার মনেই হয়নি এই কারণে, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সারাক্ষণই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি 23 মাস ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আমার পার্টি বা অভিষেকের কথা বলছি, যদিও ছোট ছিল অনেক, এরা যদি আমার সঙ্গে না থাকতো তো আমাকে বা আমার পার্টির আমার কোনো, দেখুন একটা কথা বলি, আমার বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত কোনো চার্জ গঠিত হয়নি। 2008-এর মামলা, এটা 2025। আর কোনো দিন আমার কোনো ব্যাংক থেকে কোনো টাকা ব্যাংক সিজ করা বা কাঁচা টাকা একটা কয়েন কোনো দিন উদ্ধার হয়নি। শুধুমাত্র বলেছিল ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, বেরিয়ে করলেই ট্যাম্পার করবে। তা আমাকে বলতে হয়েছিল যে আমি বাহুবলী নই, আমি বৈষ্ণব পদাবলী, কোর্টে দাঁড়িয়ে বলতে হয়েছিল। কিন্তু বলছে না, খুব তো খুব খারাপ টাইমে আমি মমতার গায়ে যা পেয়েছি। একটা কথা বলি আপনাকে, আমার যত চেনাশোনা লোকজন আছে আমাকে দেখা হলেই বলে, এমনকি যারা বিদেশেও থাকে, যে বেস্ট অফ লাক ফর ইয়োর কাম ব্যাক। এই কথাটা কেন বলে? তারা নিশ্চয়ই বোঝে যে আমি যেখান থেকে ফিরে এসেছি সেখান থেকে ফিরে আসা সম্ভব ছিল না।
আমি রাত 10টাতেও এখন যদি এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাই, বৃষ্টি না পড়ে যদি, তাহলে আমি জোনা 20-30 সঙ্গে যাওয়ার মতো, গল্প করার মতো লোক পেয়ে যাব। সেটা হচ্ছে সব থেকে সেই ফলে মমতা ব্যানার্জি আমাকে যদি খুব রাগারাগিও করেন, ভৎসনাও করেন, আমি সেটাকে স্নেহ ভালোবাসা হিসেবেই নিয়ে নিই, এই কারণেই যে তিনি আমাকে, মদন মিত্রকে তৈরি করেছেন, তিনি মদন মিত্রকে বাঁচিয়ে রেখেছেন তিনি। আর মদন মিত্রকে যদি মনে করেন যে না, এখন মদনের জায়গায় আরও নতুন ছেলে উঠবেন, তাকে নিশ্চয়ই নতুনদের সবসময়টা আমি পাবো, এর কি মানে আছে? আমি পেয়েছি তো, আমি মেসিকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ওই অংশে আসতাম পরে। আমি বলছি আপনার জীবনে কোনটা বেশি আপনি এনজয় করছেন? একটা হচ্ছে এই পপুলারিটি নাকি পাওয়ার? দেখুন, পাওয়ারের তো একটা গন্ধ আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা আপনার বারবারি বা কিছু ভালো, হ্যাঁ, এসব গন্ধ আছে। পাওয়ারের একটা স্মেল আছে, কিছু না করলেও একটা বেটাফোন বা একটা চাইকাস্কি বা কিছু মোজার সুয়ার্ড লাগিয়ে ওরা পাওয়ারটা স্প্রে করে দিলে ভালো লাগে। কিন্তু পপুলারিটি জিনিসটা আলাদা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যদি রাত 10টায় একজন ফুচকাওয়ালা বলে, দাদা 1 মিনিট, অন্য জেলায় বা এখানে 1 মিনিট 2টো ফুচকা খেতে হবে, তার মূল্যটা অনেক বেশি। মানুষের ভালোবাসার মূল্য অনেক পাওয়ারের থেকে অনেক বেশি। তাতে হয়তো রোজ ছবি হওয়া যায় না, সেলিব্রিটি হওয়া যায় না, কিন্তু আপনি তো অলরেডি আরও বেশি পপুলার হয়ে যাচ্ছেন। যাই হোক, তবে আমার একটা গর্ব আছে। এই গর্বটা হচ্ছে আমার, যে আমার চরম শত্রু থেকে আমার লিডার কেউ কোনোদিন বলতে পারবে না আমি কারুর কাছে ধারি। মমতা ব্যানার্জির নেতৃত্বে যত চাকরি আমি দিয়েছি বাংলায় কেউ দেয়নি। কোনটা কোথায় আমি বলবো না, কারণ এখন অনেক অসুবিধা আছে। কিন্তু 5টা টাকা নিয়ে 1 কাপ চা খেয়ে মদন মিত্র চাকরি করে দিয়েছে, নেভার এভার। ওটা মাথাটা আমার নিচু করেই থাকার কোনো দরকার পড়ে না, সবসময় উঁচু করে থাকি। আর আমি যখন ধরা ছিলাম 23 মাস, আমার বাড়ির সামনে একটা কালো কুকুরও যায়নি। আমার বিরুদ্ধে কোনো চার্জ গঠন হয়নি, আমার বিরুদ্ধে কোনো রিকভারি হয়নি। হ্যাঁ, আমার ক্রাইসিস আছে, এটা আমি বলতে পারি। ওগুলো করলে হয়তো ক্রাইসিস থাকতো না। ঠিক আছে, দেখা যাক। এবার কিছু সিরিয়াস প্রশ্ন আসি। সেটা হচ্ছে যে আপনি একটা দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতায় থাকা সিপিএমকে দেখেছেন, বিরোধী সিপিএমকে দেখেছেন, বিরোধী বিজেপিকে দেখেছেন। আপনার অবজারভেশনে আপনি এই সিপিএম আর বিজেপি এই দুটো পার্টিকে নিয়ে আপনার মত কি? শুনুন, বিজেপি ইজ ডেঞ্জারাস। ওর বাচ্চা, গর্ভবতী মায়ের পেটে বর্ষা ঢুকিয়ে বাচ্চাটাকে টেনে আনতে পারে। কিন্তু সিপিএম, আর যাই হোক, 50,000 লোককে খুন করেছে ওরা 34 বছরে। কিন্তু বিজেপি ইজ গ্রেটার enemy, bigger enemy. They are more dangerous than CPM. After all, CPM is a political party. এবং আমার মনে হয় আগামী দিনে যে ভোট আসছে তাতে দেখবেন যে বিজেপির ভোট কমে গেছে এবং সিপিএমের ভোট বেড়ে গেছে। মানুষ কিন্তু ওই দাঙ্গাবাজ, হুজ্জুদবাজ, দেখুন, আমি বলা উচিত না, এইসব কথা বলে ফেলি বলে মুশকিল হয়। এই যে মেয়েদের ওপর অত্যাচার করলে ফাঁসি দিতে হবে, এই নিয়ে সব দল, কত কেউ সবাই নেমেছে। তা আজকে রাজ্যপাল তো বিল ফেরত দিয়ে দিয়েছে। তাহলে যার মেয়ে খুন হয়েছে তার বাবা এখন কেই বলবেন রাজ্যপাল খুন করেছেন? আমি আপনাকে বলছি, আমি এখন ঘুরতে গিয়ে আমি দেখি সিপিএমের পার্টি অফিসগুলো আবার খুলছে। এটা আমার দেখে ভালো লাগে যে আমাদের সঙ্গে সিপিএমের লড়াই হোক না, ওরা মিছিল করি, আমরা করি। মমতা ব্যানার্জি বললেন বদল
বদলা নয় বদল চাই। যদি বদলা বলতেন তাহলে 1 ঘন্টা লাগতো সব মিশিয়ে দিতে, কিন্তু সেটা মমতা ব্যানার্জি করেননি। এবং আমি এখনও আপনাকে বলি, পশ্চিমবাংলায় বিজেপি এলে যে মুখ্যমন্ত্রী হবে আমি জানি না তার নাম কি হবে, তবে নিঃসন্দেহে জ্যোতি বসু হবে না, মমতা ব্যানার্জি হবে না, সিদ্ধার্থ রায় হবে না, বিধান রায় হবে না, অজয় মুখার্জি হবে না, প্রফুল্ল সেন হবে না, এটা বলতে পারি আমি। আর বুদ্ধদেব বাবুরও অনেক গুণ ছিল, বাট বুদ্ধদেব বাবুরটা কিরকম না পার্টির মধ্যেই গেঁজিয়ে গিয়েছিল ওদের ওই অনিল বিমান বুদ্ধর একটা ঝগড়ায় ওদের কম্বিনেশনে। কিন্তু আদারওয়াইজ আপনাকে বলছি, এই বিজেপি যদি একটা মুখ্যমন্ত্রী দেয়, আমার তো পালাবার কোনো জায়গা নেই। তখন মানে রোহিঙ্গা টোহিঙ্গা হয়ে কোথাও কোনো কী করবে না কি বাড়ি থেকে ঢুকিয়ে বাড়বে, আমাকেই বলবে আমি আমার 1875 সালের বাড়ি, আমার 1875। আমার ঠাকুরদাদা ব্রিটিশ এম্পায়ারের প্রথম ভারতীয় বাঙালি নয়, প্রথম ভারতীয় চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ক্যালকাটা কর্পোরেশনের। এই যা দেখছেন আজকের ক্যালকাটা কর্পোরেশন, মিলেনিয়াম পার্ক, যেখানে জর্জ দাসিক দাঁড়িয়ে বলল যে আমার মনে হচ্ছে আমি টেমসের দ্বারে দাঁড়িয়ে আছি, ওইটা আমার ঠাকুরদাদা করেছিলেন। তখন উনি জিজ্ঞেস করেন যে কে করেছে, তখন আমার ঠাকুরদাদার নাম করে বলে যে উনি এটা পুরো, ডাকো ওকে, ডেকে ওইখানেই স্পটে মাউন্ট ব্যাটেনকে বলেন যে ওকে এক্ষুনি রায়বাহাদুর টাইটেল দাও। কিন্তু কোনোদিন আমরা শুনিনি কোনো অপপ্রচার বা কিছু। ওই ধাঙ্গর স্ট্রাইক হয়েছে 1905-এ, তার লেখা যে ধাঙ্গর স্ট্রাইক, বললেন কোনো অসুবিধা নেই, নিজে বড় জুতো পরে কোট পরে হুড়ুহুড় করে ম্যানুয়ালের মধ্যে নেমে গেলেন। পরে নিজে লিখছেন ধর্মতলা থেকে কালীঘাট পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ছিল কলকাতা, কোনো জল জমা নেই, মশা নেই, কিচ্ছু নেই। এই কী বলে ওই ইলেকট্রিকের লাইন, তারপরে আপনার এই এখন যেগুলো এই বাড়িতে বাড়িতে টিভি দেয় কেবল লাইন, এই লাইন বা একদম ক্লিয়ার। তখন ওই চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে নাম দেখে তখন সব দোকান। আমার ঠাকুরদাদা যখন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, সৌভাগ্যক্রমে উনি তার সময় পেয়েছেন মেয়র হিসেবে সিআর দাসকে আর চিফ এক্সিকিউটিভ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আচ্ছা, আমার বাড়ির ফাংশনে দুজনকে নিয়ে দু হাতে আমার ঠাকুরদাদা ঢুকছেন, পাশে রাজেন মুখার্জি, অশুতোষ মুখার্জি। তো আমি ভবানীপুরের মিত্রবাড়ির ছেলে, 1875 সালে আমার বাড়ি, আমি ওই বাড়িতেই থাকি, আমার আর অন্য কোনো বাড়িতে থাকার মতো ব্যবস্থা নেই। এবার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন মাঝে মাঝে দেখি যে আপনি এমন কিছু কথা বলে দিলেন যেটা নিয়ে বিতর্ক হয়ে গেল। তো এইগুলো কি, অনেকের প্রশ্ন, এটা কি আপনি মিডিয়াতে থাকতে করেন নাকি সত্যি কথা বলে ফেলেন বলে বিতর্কটা হয়ে যায়? না, মিডিয়াতে থাকার জন্যে আমার দুমদাম কিছু না বলে সবথেকে বড় হচ্ছে আমি শহীদ মিনারে জমায়েত ডেকে নিচে সুইসাইড করব পাওয়ারের জন্যে। একদিনেই যা মিডিয়া হবে আমার 1000 দিন চলবে। অর্থাৎ মিডিয়া কী করে পেতে হয় আমরা জানি। আর কোনটা সত্যি কোনটা মিথ্যে কি বলেছি আমার মনে থাকে না। আমার একটা তোমরা বলি, স্বপন যদি মধুর এমন হোক সে মিছেই কল্পনা, জাগিও না আমায় জাগিও না, জাগরণের বাস্তবে মানুষের কি কাজ, তবে স্বপন তবু সত্যি মিছে জাগরণের জল্পনা। না, এসবের জন্য আমি করি না। আমি করি, একটা অপূর্ব গান আছে, আসলে ইচ্ছে করে বেসুরো গাই মাঝে মাঝে,
যাতে এই একটানা সুর নতুন করে বুকে বাজে। রোজই তুমি যদি তোমার বাড়িতে মাংস রেঁধে দাও, তুমি বলবে না যে কি হলো, একদিন মাছ দাও, একদিন সবজি দাও, একদিন কিছু দাও, রোজই এক খাবার, ওটা হয় না। তবে তার মানে যে আমি কোনো ড্যামেজ করে এটা ইচ্ছে করে করি না, কিন্তু কি হয় ইমোশনে কোনটা ড্যামেজ হয়ে গিয়ে ডিমোশন হয়ে যায় বলা খুব মুশকিল। সেই জন্য পলিটিক্সে ডোন্ট বি ইমোশনাল। তা আপনার কি ইমোশন এখনো আছে? অনেক কমে গেছে, ঘা খেয়ে কমে যাচ্ছে, মানে ঘাটা এত বেশি কমেই গেছে। এখন ইমোশনের থেকে বেশি প্র্যাকটিক্যাল। আর এখন আমার মনে হয় যে হেসে নাও, দুদিন বই তো নয়। না সেটা না, একটা সিরিয়াস প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে রাজনীতি করতে গেলে যেমন খুব বন্ধুও হয় সেরকম খুব শত্রুও হয়। তা আপনার কি বিরোধী দলের লোকজন সবাই শত্রু, নাকি তার মধ্যে বেশ কিছু বন্ধুও আছে? এই মুহূর্তে এমন একটা নাম বলতে পারি আমি, যে সব থেকে বিশ্বস্ত, বন্ধু নয়, আমার সব থেকে বিশ্বস্ত, তার নাম বললে এখন বোমটা দিল্লি অবধি পৌঁছে যাবে, কিন্তু আমি বলতে পারবো না। আচ্ছা, কারণ তাতে তারও ক্ষতি করবে, আমারও ক্ষতি করবে। কিন্তু আগামী ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বোঝা যাবে যে বন্ধুত্ব কোথাও একটা খুব গভীর বন্ধুত্ব ছিল। 26-এ কি হবে? মমতা ব্যানার্জি স্মুথ সেলিং, এবং আমার ধারণা বিজেপির সিট কমবে, সিপিএম কিছুটা বাড়বে। আচ্ছা, সিপিএম 15-20টা সিট পাবে। সিপিএম পাক না, কত ভালো ভালো ছেলে সিপিএমে আছে, ভালো পার্টি করে, লেখাপড়া করে। আর যাই হোক, সিপিএম তো দাঙ্গাবাজ নয়। তবে এটা কিন্তু আমার ব্যক্তিগত মত, এর সঙ্গে পার্টির কোনো ব্যাপার নয়। অতএব এটা আমার পার্টির কেউ যদি মত বলে চালায় তাহলে ভুল হবে। আমি একজন সাধারণ নাগরিক, একজন এমএলএ, আমার মনে হয় বিজেপির থেকে সিপিএম ভালো। আচ্ছা, এই যে মাঝে মাঝে আপনি ধরুন আপনি বললেন না যে আবেগ থাকলে ডিমোশনও হয়ে যেতে পারে, এই যে কোনো চান্স নেই, আবেগের বসে এই যে এমন কিছু কথা বলে দেন, হয়তো সেটা পার্টি লাইন, হয়তো না, অনেকবারই সেটা পার্টি লাইনের বাইরে চলে যায়, এর জন্য কি আপনার উপর কিছু কোপ পড়েছে? কোপ পড়লে তো আমি এখানে আসতে পারতাম না। না, অল্প বিস্তর। ওই তো বললাম কোপ পড়েনি, তবে কোপ দুরকম হয়, একটা হচ্ছে অস্ত্র দ্বারা কোপ, আরেকটা হচ্ছে দৃষ্টির কোপ, মানে চোখের থেকে বোঝা যায়। দেখো এখনও তো পার্টি আমায় রেখেছে, তাড়িয়ে তো দেয়নি। তবে আমি মনে করি আমার যা কন্ট্রিবিউশন আছে পার্টিতে, তাতে পার্টি আমায় তাড়িয়ে দিলে আমিও দুঃখ পাবো, পার্টিও দুঃখ পাবে। কারণ পার্টি আমায় তাড়াবে কেন? আমি তো পার্টির কোনো ক্ষতি করিনি। আরে আমি 5 জন হলেও তো তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার বাড়িয়েছি আমি। অতএব পার্টি আমার কোনো কথায় ভুল বুঝলে দুটো কথা বলতে পারে, আমিও তো ইচ্ছে করি, আমি তো আছি পার্টির সব প্রোগ্রামে আছি, করি। তবে একটা কথা বলি, আমি শুভেন্দু অধিকারী নই। যেদিন লাশটা বেরোবে লোকে বলবে একটা ইমানদারের লাশ গেল, বেমানের লাশ গেল না। আপনার অ্যানালাইসিস কি শুভেন্দু অধিকারী সম্পর্কে? শুভেন্দু এক হচ্ছে প্রচণ্ড ভীতু, কারণ আমি যখন স্টেট প্রেসিডেন্ট ছিলাম তখন জেলায় প্রেসিডেন্ট ছিল হুগলিতে, আমি করেছিলাম রাত 2:45 তোমার মন্ত্রীমশাইকে, স্নেহাশিস সিংহ রায়, এই স্নেহাশিস চক্রবর্তী, আবার মন্ত্রী মশাই না, আপনাদেরই পার্টির মন্ত্রী, তোমার মেদিনীপুরে আবার জেলার লোক শুভেন্দু অধিকারী, এরা ছিল আর কি। তারপরে বাবলা মার্ডার হলো মালদায়, তখন ও ছিল মালদার প্রেসিডেন্ট। আর এইরকম সব ছিল সেট আপটা, মানে অখিল ছিল। হ্যাঁ, তো এই আমার সময় যারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল তারাই পরবর্তীকালে সব ক্যাবিনেট মিনিস্টার হয়েছিল, মানে মমতা ব্যানার্জির টিমটাই হয়েছিল, আমিও তার মধ্যে একজন ছিলাম। তবে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে জেনারেল সেক্রেটারি থেকে, কংগ্রেস আমলের কথা বলছি না মমতা ব্যানার্জির, আমি তো তৃণমূলে তো মমতা ব্যানার্জির টিম হবে। হ্যাঁ, 2004, 5, 6, 7, 8, 9 সুব্রত মুখার্জি পাল্টা জোড়া পাতা ঘড়ি ফড়ি করে কর্পোরেশনটাও ভেঙে দিলেন। তখন মমতা ব্যানার্জি 573-এ একজন,
উনি যেতে চাইতেন না পার্লামেন্টে, বলতেন সোমনাথ চ্যাটার্জি বলে সিট ডাউন ইউ ডোন্ট হ্যাভ দ্য নাম্বার। আমরা বলতাম চলো না, কী হবে, সবাই মিলে থাকবো কি একসঙ্গে জোর করে। তখন আমি যুবর প্রেসিডেন্ট, গভীর রাতে শুশুনিয়া পাহাড় দিয়ে ফিরছি রাত 3টের সময়, ফিরে ঘুম আসছে না, টিভি চালাচ্ছি, আবার পরের দিন বেরোবো। তখন মাঝে মাঝে একবার নিজের মা ভবতারিণীর মুখটা দেখতাম, কালীঘাটের মুখটা দেখতাম, নিজের ফ্যামিলির কথা মনে পড়তো, আর মমতা ব্যানার্জির ছবিটা দেখতাম। মানে পারবে 573 একটা, কী করে হবে? ইজ ইট রিয়েলি পসিবল? আবার ভাবতাম লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী 2 থেকে 88 হয়েছিল, তারপর প্রধানমন্ত্রী হয়েছিল। আর তারপরে যেটা ভাবতাম 573 একটা সিপিএম টিটকিরি দিত, আরে ওকে বল, ওটা পাগল দৌড়াচ্ছে, 573 একটাই হয় নাকি? তখন আমি বলতাম একটা কংসকে মারার জন্যে একটা কৃষ্ণই যেমন যথেষ্ট, একটা সিপিএমকে ফেলার জন্য একটা মমতাই যথেষ্ট। সো দ্যাট ওয়াজ মাই ওন ক্লারিফিকেশন, আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলতাম। কিন্তু দেখা গেল যে প্রমাণ হয়ে গেল সেটাই ঠিকই বলেছি, কোনো ভুল বলিনি। আমি তৃণমূল কংগ্রেস যদি আমায় 10 দিয়ে থাকে, আমি অন্তত 9.5 দিয়েছি, বেশি দিনে। আপনার কন্ট্রিবিউশন? আমার কন্ট্রিবিউশন আমি কখনো আমার দ্বারা, এমনকি আমি যখন কাস্টাডিতে ছিলাম, আমার বেরোবার পর আমার এটা, যদিও মমতা ব্যানার্জির জন্যেই, আমার মার্জিন কিন্তু প্রত্যেকবারই লাফাতে গেছে, ডবল হয়ে গেছে। আমি ভবানীপুরের ছেলে আমতলায় বাই ইলেকশনে 31,000 ভোটে জিতেছিলাম, আবার ওখান থেকে এরকম টেনিস বলের মতো ওখান থেকে কামারহাটি 40,000 মেকআপ করে 30,000-এ জিতেছিলাম। আবার এই লাস্ট ইলেকশনটা 38,000-এ জিতেছি, মানে সৌগত সকলের থেকে বেশি সেই হিসেবে। তো আমার কাজ যদি খারাপ হতো তাহলে তো মানুষ আমাকে ফেলে দিত, তাই না? ফলে এর থেকে আমি, হ্যাঁ, তৃণমূলই আমায় সব দিয়েছে। আমার বাবা মা আমায় যা দেয়নি, আমার পরিবার আমায় যা দেয়নি, সব তৃণমূল দিয়েছে। কিন্তু তৃণমূল একতরফা দিয়েছে, আর আমরা শুধু নিয়েই গেছি সেটা না। আরে কমসে কম বালতি করে জল তো তুলে দিয়েছি। আর পার্টি তো সবাই মিলেই হয়। নিশ্চয়ই, না এই পার্টিটা মমতা ব্যানার্জি একা বানিয়েছেন, উনি একা করেছেন, উনি যা বলেছেন সবাই ছিল, বাট এই পার্টিটা মমতার পার্টি। আপনারা তাদের সাথ দিয়েছেন? আচ্ছা, বাট এটা মমতার পার্টি, ইট ইজ এ পার্সোনাল পার্টি। এটা উনি যা বলবেন, যা চাইবেন তাই হবে। উনি একাই তৈরি করেছেন, ইনি একাই খেটেছেন, এবং গোটাটাই ওনার কন্ট্রিবিউশন, আমরা ছিলাম। কিন্তু যদি কেউ বলে যে আপনার দ্বারা পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইটা আমি মানতে রাজি নই। শুভেন্দুর কথায় আসি, আপনার অ্যানালাইসিস? হ্যাঁ, শুভেন্দু হচ্ছে বেসিক্যালি ভীষণ অহংকারী। ও নিজেকে মোটামুটি রাহুল গান্ধী বা রাজীব গান্ধী ভাবে, 1। 2, ভীষণ ভীতু। আমি যখন ওকে নিয়ে যাই মঙ্গলকোটে, আমি প্রেসিডেন্ট ও স্টেট প্রেসিডেন্ট ও তখন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওকে আমি নিজে ছেড়ে দিলাম, আমি ছেড়ে ওর কথা আমি অ্যানাউন্স করলাম। ওই মঙ্গলকোটে লোক ধরো পালিয়ে চলো। যার গ্রামে গেছি ও অন্য দিক দিয়ে পালিয়ে গেল। ভীষণ ভীতু শুভেন্দু, ভীষণ ভীতু। তবে ওর আগে যেটা ছিল না, ওর অশ্লীলতাটা ছিল না, এমনি খুব ভদ্র ব্যবহারটা ছিল, অহংকার ছিল। কিন্তু ইদানিং যেটা ও করছে, এটা অশ্লীলতা করছে, অসভ্যতা করছে পলিটিক্সে। এখন তুমি যদি বলো যে তাহলে আপনি করছেন না কেন, আর দেখো, তুমি করেছো বলেই তুমি অদম বলিয়া আমি উত্তম হইব না কেন? তাছাড়া আমি তো শুভেন্দুদের বাড়িতে গেছি, ওর মা রান্না করে দিয়েছে, খেয়েছি। আমাকে শিশিরদা কী খাবে বলো, তো হঠাৎ আমি রাতারাতি খেপে গিয়ে, শুভেন্দুর সঙ্গে আমাদের লড়াই, শুভেন্দুর পার্টির সঙ্গে। যদি কখনো শিশিরদা বা কোনো জায়গায় আমার মানে হঠাৎ কিছু বেরিয়েও যায়, সেটা হয়তো
ফ্লোতে বেরিয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করেছি। আমি ব্যক্তিগত গালাগালি অসভ্যতায় পছন্দ করি না। এবার ধরুন দ্বিতীয় একটা কথা বলছি, যে অনেক সময় সেটা শুভেন্দু অধিকারীর তরফ থেকেও এসছে যে টার্গেটেড আক্রমণ আপনাকেও বিভিন্নভাবে এরা করেছে। তো এই তুমি যখন আক্রমণের কেন্দ্রবিন্দু হবে তখন তুমি বুঝবে তুমি দ্য ফ্যাক্টর, তুমি ফ্যাক্টর। এত বড় তৃণমূল পার্টি, তাতে যদি 2-4 জনকে অ্যাটাক করে তার মধ্যে আমি একজন হই, তা নিশ্চয়ই আমি ফ্যাক্টর। কিন্তু আমায় বুঝতে হবে আমি পার্টির কাছে একটারও হতে রাজি নই, ফ্যাক্টরও হতে রাজি নই। আমি পার্টির কাছে ফ্রেন্ড ফিলোসফার থাকতে চাই। অন্য লোক আমায় ফ্যাক্টর মনে করুক, গালাগাল দিক, সেটা তো আমার গলার মালা। বিরোধী দল আমায় যত গালাগাল দেবে এতে প্রমাণ হবে যে আমি পার্টির প্রতি লয়াল ছিলাম। ডেফিনেটলি। 26-এ আপনি বলেছেন যে ওভারঅল জিতবে। এবার একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, যেহেতু দীর্ঘদিন ধরে আপনি পার্টিটা করছেন, যে একটা হয় হচ্ছে বিভিন্ন দল একটা ইজমের ভিত্তিতে চলে, সেই দলগুলো দীর্ঘদিন চিরস্থায়ী হয়। মানে ধরুন বিজেপির একটা ইজম আছে, সিপিএমের একটা ইজম আছে। তৃণমূলের সুদূর ভবিষ্যৎটা নিয়ে আপনার কি মনে হয়? দেখো, এখানে একটা বক্তব্য বুঝতে হবে তোমায়। এই যে ইজমের কথা বলছো না, এই এক একটা পার্টির ইজম তৈরি করতে 100, 150, 200 বছর। যেমন ধরো কংগ্রেস শেষ মুহূর্ত অবধি কোনো ইজম রাখতে পারেনি, ভেরি আনফর্চুনেট। কিন্তু কংগ্রেসকে তো 100 বছর লড়তে হয়েছে। একটা মোহনদাস করমচাঁদ গান্ধীকে প্রয়োজন পড়েছে, রবীন্দ্রনাথকে রাস্তায় নামতে হয়েছে, পণ্ডিত জওহরলাল নেহরুকে নামতে হয়েছে, সুভাষচন্দ্রকে নামতে হয়েছে। তারপরেও কংগ্রেস তার ইজম রাখতে পারল না। সেই অর্থে তুমি যদি বলো যে এই যে কমিউনিস্ট পার্টি, আমি কালকেই দেখছিলাম তোমার মেঘে ঢাকা তারা, অনেকবার দেখেছি, আবার দেখছিলাম রাত্রিবেলা, এইসব বইগুলো দেখতে ইচ্ছে করে। তুমি যত বেশি মানুষ অত্যাচারিত হবে, যত বেশি দিন ধরে, তত বেশি কাব্য, সংস্কৃতি, সাহিত্য মানুষের মধ্যে প্রবেশ করবে এবং অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে পেটে খিদে নিয়ে তাদের একটা ইজম তৈরি করার জায়গায় আসবে যে আমরা যদি আসি আমরা কি করব। এখন তৃণমূল হচ্ছে একটা ইমার্জ করেছে, একটা প্রয়োজন। তৃণমূল তৈরি হয়েছে মানুষের প্রয়োজনে। তৃণমূল তো মাত্র ওদিকে 2, এদিকে 27 বছর। তো তৃণমূল তো 100-150 বছরের পার্টি নয়। তৃণমূল যেদিন থেকে তৈরি হলো সেদিন থেকেই মার। মমতা ব্যানার্জি 27 বছরে অন্তত 54 বার মার খেয়েছে, মরতে মরতে বেঁচে গেছে। ফলে সেই মুহূর্তে, সেই অর্থে যে তুমি যেটা বলছো যে তৃণমূলের প্রতিটা পাতায় পাতায় লেখা আছে কনস্টিটিউশন, রুল 1, রুল 2, এই ব্যাপারে কি, এইটা কি চিন্তাভাবনা, এই সময় তোমার রোমারওয়ালার কি বক্তব্য, এই সময় তোমার আইনস্টাইন কি ভেবেছিলেন, ওই সময় রবীন্দ্রনাথ কি চিন্তাধারায় কোন কথাটা বলেছিলেন, গান্ধীজি বললেন এখন ব্রিটিশকে মারবে না, এখন মেডিকেল মিশন পাঠাও কারণ ওরা দুর্বল, আর সুভাষ বলল এখনই মারো, এক্ষুনি মারতে হবে। কিন্তু সেটার সঙ্গে তৃণমূলকে তুলনা, তৃণমূল একটা মানুষ একজনকে খুঁজে পেয়েছে, এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এ আমাদের প্রতিনিধি। ফলে তৃণমূল কতদিন থাকবে, আমি যদি এখন বলি 200 বছর থাকবে, এটা তো আমি কথার কথা বলে দিতেই পারে, থাকতে পারে মানুষ চাইলে 200 বছর। কিন্তু আগামী 30 বছর তৃণমূলের সামনে কোনো পার্টি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। যে হিসাব বলছেন তাতে তৃণমূল 45 বছর ক্ষমতায় থাকবে। সিপিএমও তো এতে ছিল, সিপিএমও তো 34 বছর ছিল, থাকবে, কি আছে। কংগ্রেসের একটা ফ্যামিলিতে 3টে প্রাইম মিনিস্টার আছে, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। ইউপিতে একটা স্টেট 9খানা 10খানা প্রাইম মিনিস্টার দিয়েছে।
আমাদের 45 বছরের 47 বছরের স্বাধীনতার তার কদিন আগে অবধি 28 বছর 30 বছর কংগ্রেসের মানে দেশের প্রধানমন্ত্রী ছিল শুধু নেহেরু পরিবার থেকে। সো এভরিথিং। এই তো আমাদের জানো কি এই বিজুর ছেলে, কেউ দেখেইনি ওকে কেমন দেখতে, 25 বছর পাওয়ারে আছে, চলে গেল, একটু এদিক ওদিক হয়েছিল, আবার ঠিক হয়ে যাবে, আবার হাওয়া উঠে গেছে, বিজু কা বেটা ঠিক হয়, আবার ঘুরছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি, আমার ধারণা মমতার এখন যা শরীরের স্ট্রেংথ বা এখনও যা উনি পরিশ্রম করতে পারেন, ঈশ্বরের আশীর্বাদে আরও 2-3টে টার্ম মমতা ইজি খেলে দেবে, খেলতে পারে। আর খেলবে না আলাদা কথা। এবার মমতা যেদিন পারবে না সেদিন মমতা বসে রেস্ট নেবে না, কাকে দেবে কি করবে, এগুলো তো আমার বলার মতো জায়গা নেই। কারণ আমি পার্টির সেই কোর কমিটি বা নীতি নির্ধারণ কমিটির আমি মেম্বার নই। কিন্তু তৃণমূলের এই মুহূর্তে কোনো বিকল্প নেই, অন্তত আরও 15-20 বছর। একমাত্র বিকল্প হতে পারত যে সে হচ্ছে সিপিএম। কিন্তু সিপিএমের এখন এমন অবস্থা হয়ে গেছে, আমরা প্রতিদিন চেষ্টা করছি যে তোরা কিছু লোকজন নে বাবা, রাস্তায় না, ভালো কর। ওদের জ্যোতি বসুর জন্মদিনে গলায় মালা দিতে 8 জুলাই হাতও কাঁপছে, কিন্তু আমরা ছাড়া কেউ মালাও দিতেই যাচ্ছে না, না হলে মালাই পাচ্ছেন না ভদ্রলোক, কারণ সিপিএম 0 মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা তো চেষ্টা করছি যে সিপিএম নামুক না, খেলুক না, করছে তো। আমরা তো কেউ সিপিএমকে মারতেও যাচ্ছি না, ধরতেও যাচ্ছে না। আমাদের লড়াই বিজেপির সঙ্গে। আর মমতা যেটা বলছে রাম বাম আর শ্যাম সব এক হয়েছে, জগাই মদাই গদাই, অর্থাৎ সিপিএম কংগ্রেস আর বিজেপি, এটাও ঠিক। এবার পার্সেন্টেজ আছে, বিজেপি কত পার্সেন্ট, সিপিএম কত পার্সেন্ট। সকলকে যদি 100% দিয়ে লড়ো তাহলে তো লড়াইটা 300% হয়ে যাবে। তো 300% তো লড়াই হয় না, 100% একটা কনস্ট্যান্ট নাম্বার। 26-এ মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি, আপনার মত? 26-এ বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী, এটা বলতে আমার মতো ছেলের একটু অসুবিধা হচ্ছে। কেন? সিপিএম যদি এই আসলে কী হয়েছে, এই আসামের বিজেপিকে লোক দেখে নিয়েছে, এই বিজুর এতে বিজেপিকে কদিনে দেখে নিয়েছে, কিভাবে এরা 30 লাখ 40 লাখ ভোটকে বাদ দিয়ে হঠাৎ করে ক্ষমতায় আসছে, এবং কিভাবে এসআইআর করা বা কিভাবে তোমার এই যে হঠাৎ বলছে নির্বাচন কমিশন আর কোনো হোমের আন্ডারে থাকবে না, তার মানে ওরা ডাইরেক্ট নিয়ে নেবে, ওটা নিয়ে ওরা করবে। অতএব বিজেপি মানে সিপিএম যদি একটু লড়তে পারে তাহলে সিপিএমের একটা পজিটিভ জায়গা আছে যে বিজেপির যে সিটগুলো হারাবে 15-20টা, সেইটা সিপিএম পেতে পারে। কারণ কংগ্রেসের তো আবার এখানে আবার কংগ্রেস আছে, কংগ্রেস আবার ইন্ডিয়া জোট আছে, সেখানে কি হবে সেটা এখনই বলা মুশকিল। যে এইটা আমাকে একটা কথা বলুন, আপনি বারবার বললেন যে সিপিএম উঠে আসবে, এইটা কি পুরনো লিডার মদন মিত্র যে সিপিএম এর বিরুদ্ধে লড়েছে সেই পরিবেশ সেইটা, নাকি বিরোধী ভোট ভাগ করে দেওয়ার অভ্যাস, সুচারু স্ট্র্যাটেজি যে সিপিএম বাড়ুক, নাকি আপনার পুরনো অভ্যাস যে আমি দেখে এসেছি, আমি বড়ই হয়েছি সিপিএম আর কংগ্রেস বা পরবর্তীকালে সিপিএম তৃণমূলের মধ্যে ওই সিলেবাসের মধ্যে পড়ছে, এটা কোনটার জন্য আপনি আপনার সিপিএম এর প্রতি এত ভালোবাসা? না, সিপিএম এর প্রতি ভালোবাসা নয়, আর ইনফ্যাক্ট আপনি যে এইগুলো বলছেন এটা কি পার্টি লাইনে পড়ছে? না, পার্টি লাইনের তো আমি তো বলছি তো, আমার ব্যক্তিগত আমি তো বলিনি একবারও। আমি বলছি মমতা যেটা বলেছেন জগাই মদাই গদাই, এটাই মেন কথা, রাম শ্যাম বাম সব এক। কিন্তু সিপিএম যদি একটু ভালো লড়াই করতে পারে, বিজেপির অন্তত 30-40টা সিট কমে যাবে, ফলে তৃণমূলে বাড়বে, তৃণমূলের 250 হয়ে যাবে। আমি সেই জায়গাটাই বলছি, আমি পার্টি লাইনের বাইরে গিয়ে স্ট্র্যাটেজি আলটিমেট। তবে আর যাই হোক, সিপিএম যারা করে তাদের দেখতে দেখতে আমাদের মতোই মধ্যবিত্ত ক্যারেক্টার, এইটুকু আমি বলতে পারি। মানে তারা বাইরে থেকে নিয়ে আসে না, বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসে না, এই রাজ্যের লোকই এখানকার পার্টিটা করে।
রাজনীতি করতে গেলে ধরুন এই যে আপনি এত পপুলার মানুষ, ধরুন যারা নতুন রাজনীতি করতে চায়, এই রাজনীতিতে দীর্ঘদিন রেলিভেন্ট থাকার জন্য কি করা উচিত একজন রাজনীতিবিদদের? আর 2 নম্বর বিষয় হচ্ছে যে রাজনীতিবিদদের মানুষের সাথে কীরকম কানেকশান রাখা উচিত? আপনি একজন এই দুটো কাজে সফল, আপনাকে সেই জন্য জিজ্ঞাসা করছি। 3টে ব্যাপার আছে। প্রথম, তুমি যদি কমিউনিস্ট পার্টি করো তাহলে কমিউনিস্ট পার্টিতে ওদের যে ডিসেন্ট্রালাইজড সেন্ট্রালাইজেশন পিরামিডের মতো, তাতে তুমি যদি টপে বসে থাকো তোমার মানুষের সঙ্গে অত কথা না বললেও চলবে, তুমি মোবাইল দিয়ে পার্টির মধ্যে কথা বললেই চলবে। আমি কমিউনিস্টের কথা বলছি না, আমি কমিউনিস্টের কথা বলছি। আর যদি তুমি এমনি পলিটিক্স করো, আমার মনে হয় যে প্রশাসনে থাকলে মানুষের সঙ্গে যোগাযোগটা কমে যায়। ক্ষমতায় থাকলে না, সব তো প্রশাসনের থেকেই পায়, কিন্তু এখানে একমাত্র ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রশাসনে থাকার পরেও প্রতিদিনই তার মানুষের সঙ্গে যোগাযোগ বেড়েছে, মানুষ তার উপরে আরও বেশি নির্ভরশীল হয়েছে। এবং আমাদেরও বহু সময় বলে যে এই কাজ তোমরা করছো না, আমরা কিন্তু দিদির কাছে যাবো, দিদির কাছে গিয়ে বলবো, তখন আমাদের কিছু বলার থাকে না, আমরা আচ্ছা ভাই দেখছি। অ্যাকচুয়ালি সেই অর্থে আমার কোনো ক্ষমতাও নেই, একটা এমএলএ হিসেবে যেটুকুন ক্ষমতা থাকে। কিন্তু মমতা ব্যানার্জির প্রতিদিনই প্রতিনিয়ত মানুষ সমর্থন বেড়েছে। ভেরি ইন্টারেস্টিংলি অভিষেক ইজ কামিং আপ, মানে ওর বক্তব্য, ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর মধ্যে একটা মানে কি বলবো, একটা ওকে ওর ফলোয়িংয়ের লোক বাড়ছে। ইয়াং জেনারেশনের মধ্যে ওর একটা যথেষ্ট। অভিষেক ব্যানার্জির স্পেশালিটি কি? ওই যে আগেই বললাম, ওয়ান ওয়ে ট্রাফিক, শোনে বলে না কিছু। এইবার অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি, আবার শেষ একটা প্রশ্ন, হঠাৎ মানে আপনার মাথায় কি করে এলো যে লাইভটা করা যায় ফেসবুকে? এইটা আপনি কিভাবে শুরু করলেন এবং সেখান থেকে আপনি পপুলারিটির একদম আরও তুঙ্গে চলে গেলেন? অ্যাকচুয়ালি কেন জানি না, আমার মনে হয়েছিল যে লাইফটা তো আমার সম্পূর্ণ ব্যক্তিগত, এটাই বোধহয় আমি সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে, কারণ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, স্বাধীনতা নিয়ে আমার মনের কথা আমার লাইভে আমি পার্সোনালি বলতে পারবো, এর ওপর কোনো কাউ দুঃখ পাওয়া না পাওয়া বা কেউ ভুল বুঝবে না, এটা তো ওর বক্তব্য। তো সেই রকম বিশ্বাস করেই আমি ফেসবুকটা শুরু করেছিলাম, যে এর মধ্যে দিয়ে আমার না বলা কথা, আমার না বলা বাণী, অনেককে অনেক কথা বলা বা ইঙ্গিতে। আমি এখন দেখি কি, যেটা ফেসবুকে পারি না সেটা আমি ওই স্ট্যাটাসে একবার একটা লিখেছিলাম আমি, প্যাক আপ, স্ট্যাটাসে খালি প্যাক আপ লিখে ছেড়ে দিয়েছিলাম, সেটা বোধহয় 1 মিলিয়ন হয়েছিল। তো সেইটা নিয়ে তো তোলপাড়, মানে আমি তো প্যাক আপ মানে কি বলতে চাইছে, আমি বললাম রাত 9টায় প্যাক আপ হয়, প্যাক আপ হয়েছে। আপনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন? না, পলিটিক্স যাচ্ছে না, অন্য দলে যাচ্ছে। তবে এখন যেটা দেখছি আমি, বলতে আমার খুব দুঃখই পাচ্ছি এবং সকলের কাছে ক্ষমা চাইছি, কেউ দুঃখ পাবেন না আমার এই কথা, কারণ আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। নিজের লাইফে নিজের কথাও বলা উচিত নয়, কারণ বিদ্যাসাগর বলেছিলেন অপ্রিয় সত্য কখনো বলতে নেই। এখন আমি নিজের লাইফে যদি আমি অপ্রিয় সত্য বলতে যাই, দ্যাট ইজ নট ট্রু। আবার যদি সত্যিটা না বলে অন্য কথা বলি, তাহলে লাইভে আমায় পুরো যা করছি, যা বলছি তার পুরো উল্টো মিথ্যে কথা বলতে হবে। ফলে এখন এতদিন পলিটিক্স করার পর যেটুকুন আমার মনে হয়েছে, বিশ্বাস হয়েছে, যে প্রত্যেকবারই আমরা দেখি ধর্মযুদ্ধে ভগবান গুলি খেয়ে এই ভগবান বেঁচে থাকে, শয়তান মরে যায়, পরেরটায় দেখি আবার ভগবানের বিরুদ্ধে শয়তান চলে এসছে, তাহলে শয়তানও অমর নিশ্চয়ই, ভগবান তো একা অমর, শয়তান অন্য রূপে আবার চলে এলো।
ঠিক তেমনি পলিটিক্সে মেনলি মানুষ জীবনে জন্তুরা তো অত কথা টথা বলতে পারে না, ফিস করে কি বলে আমি বলতে পারবো না, প্রাণী বিজ্ঞানীদের ডাকতে হবে। পলিটিক্সে মিথ্যের ওজন সত্য থেকে কিন্তু 10 গুণ। এই যে গোয়েবলস বলতেন যে একটা মিথ্যেকে 10 বার করে বললে ওটা সত্যির বাপ হয়ে যায়। এখন আমি এটা বুঝতে পারছি যে গোয়েবলস হলে কিছু না করেও শুধু কন্টিনিউয়াস মিথ্যে কথা বলে যেতে পারলেই তুমি হিরো হয়ে যাবে। শুধু মিথ্যে বলতে হবে একদম গুছিয়ে, এবং পড়াশুনো করে মিথ্যে কথা বলতে হবে, সামনে কাগজ রেখে টু দি পয়েন্ট। কারণ হুড়ুর করে ওরা মিথ্যে আসে না, সত্যিটা আছে ওটা বুকের ভেতর থেকে আসে। তো পলিটিক্সে আয়ে তুমি যদি বিজেপি, কমিউনিস্ট পার্টি বা ভারতবর্ষের সব পার্টিকে লক্ষ্য করো, তোমার এই যে কাঁচিরামের পার্টি, সব পার্টিতে তুমি দেখবে যে মিথ্যে একটা ভাইটাল জায়গা নিয়ে রয়েছে। এই সবের মধ্যে কি তৃণমূল পড়ছে? অবভিয়াসলি নয়, তাহলে আমি তৃণমূল করতাম না। তৃণমূল যদি আমি করি তাহলে মনের থেকেই করি। কিন্তু আমি তোমায় বলছি একটা কথা, যে রাজনীতিতে আমি কৃষ্ণ বললেন অশ্বত্থামা হত ইতি গজ। স্বয়ং কৃষ্ণ মিথ্যে বলতে শিখিয়েছেন, আমি কে? ডেফিনেটলি। পলিটিক্সে আপনার এমন কোনো এক্সপেকটেশন এখনো পূরণ হয়নি? সম্মানের সঙ্গে যেতে চাই। যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তখন তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। সম্মানের সঙ্গে যেতে চাই। আর এখনও যদি কেউ মনে করো যে কন্টিনিউয়াস ধাক্কা দেবে, অপমান করবে, অসভ্যতা করবে, পার্টির মধ্যে হেকেল করবে, যদি কেউ মনে করো, তাদের কাছে বলবো তুমি একটা নিরীহ, আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, নিরীহ একটা মানুষকে কন্টিনিউয়াস, যে মরে গেছে অলরেডি, মৃত্যুর পরে যে মরে পড়ে আছে, মৃত সৈনিককে মেরে লাভ কি? তো মৃত সৈনিক একটু তুমি কি বলছিলে না কি কল্যাণবাবু না কি একটা, ওই যে কল্যাণ ব্যানার্জি, তোমাদের, তুমি তো ওখানকার ওইদিকে থাকো বলছিলে, পশ্চিমবঙ্গে আমার সঙ্গে যদি সব থেকে ভালো 2-5 জনের সম্পর্ক থাকে, তার মধ্যে একজন নিঃসন্দেহে তোমার শ্রীরামপুরের এমএলএ, এমপি না শ্রীরামপুরের এমএলএ সরি, সুদীপ্ত রায়। আর কল্যাণের সঙ্গে আমার একটা বন্ধুত্ব আছে, অনেকদিন ধরে বন্ধুত্ব, একসঙ্গে পার্টি করছি। ও সেই তৃণমূলের প্রায় প্রথম থেকেই আসছে যাচ্ছে। তারপর ও তো অনেকবার লড়াই করেছে, জিতেছে। আমাদের থেকে ওর পলিটিক্যাল প্যাকেজটা অনেক বেটার, মানে পলিটিক্যাল যে ওর, মানে আসানসোলে একবার জিতেছে, তারপর ওখান থেকে হেরে যাওয়ার পর আসানসোল থেকে শ্রীরামপুরে এসছে, সেখানে এসে পরপর এমপিতে জিতে, ও বোধহয় 2বার না 3বার হলো। 9 থেকে জিতছে, 9, 14, 9 না বলে 14, 21, 14, 19, 26, এই 26 নয়। আচ্ছা যাই হোক, তবে কল্যাণ আছে ফাইটার, কল্যাণ ইজ এ ফাইটার। তাহলে এই বিতর্কগুলো হওয়ার পর আপনার মনে হয় যে কখনো যে এইগুলো না করলেই হতো? তাও কল্যাণ তো আর আমার আন্ডারে নেতৃত্বে পলিটিক্স করেন, এটা পার্টির নেতৃত্বের ব্যাপার। আমার সঙ্গে কল্যাণের বন্ধুত্ব, উই আর গুড ফ্রেন্ডস। আর আমার যদি কেউ বলে কল্যাণের বিরুদ্ধে তোমার কিছু বলার আছে, আমি বলবো না নেই। তোমার কি সুদীপ্ত রায়ের পক্ষে ভালো কিছু বলার আছে? তো সেটা তো আমি গজা খাবো না জিলিপি খাবো না সিঙ্গাড়া খাবো, সেটাও বিজেপি বলে দিচ্ছে যে সিঙ্গাড়া আর জিলিপি খাওয়া চলবে না এই কারণে। তার জন্য আমরা প্রত্যেকটা মিটিংয়ে এখন সিঙ্গাড়া জিলিপি বিলোচ্ছি। কিন্তু কল্যাণের সঙ্গে আমার কোনোদিন কখনো মানে দুঃসম্পর্ক ছিল না, ভালোই সম্পর্ক। এখন দেখা হয় না অ্যাকচুয়ালি, ও তো থাকে দিল্লিতে, তারপর তোমার শ্রীরামপুর পার্লামেন্ট, আর আমার আর ওর হচ্ছে এই কুলে আমি আর ওই কুলে তুমি, আমি এদিকে।
হচ্ছে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, আর আমি আছি পরে কামারহাটিতে। তবে আমার এখানে আছেন, মা ভবতারিণী আছেন, শি ইজ ভেরি পাওয়ারফুল। না, তার সাথে আপনার পাওয়ারটাও তো দেখা যাচ্ছে। না, পাওয়ার সেই অর্থে কিছু নেই, পপুলারিটিটাও তো একটা পাওয়ার। পপুলারিটি, মানুষ খারাপ ব্যবহার করে না, ভালোবাসে, বাড়ির তলা দিয়ে গেলে ডেকে বলে এক কাপ চা খেয়ে জানে, এটা ঠিক আছে। ধরুন আজকে তো প্রচুর নতুন ছেলেমেয়েও রাজনীতিতে আসছে, সেটা অন্যান্য পার্টির হাত ধরেও আসছে, আবার তৃণমূলের হাত ধরেও আসছে, টিএমসিপির হাত ধরেও আসছে। যারা নতুন একদম রাজনীতি করতে আসছে, আপনারা সেই ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, আপনি কি বলবেন যে কোন বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে? না, এখনকার এই সোশ্যাল মিডিয়া আর এই সোশ্যাল হ্যান্ডেল আর এই টিভি, তারপরে ডিজিটাল পড, এই সব মিলিয়ে এত কুইক মানুষের কাছে সত্য মিথ্যাটা বিকৃত হয়ে পৌঁছে যাচ্ছে, মানুষ কনভিন্স বোঝা যাচ্ছে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। যেমন তুমি আমায় দিয়ে ইন্টারভিউ করে দিলে, আমি কাল বেরিয়ে উকিল লাগিয়ে সুপ্রিম কোর্টে বলে দেবো আমি ছিলামই না, ওটা এআই ছিল, আমার সঙ্গে কোনো কথাই হয়নি। আগে বলতো গলা টেস্ট হবে, এখন গলা টেস্ট করলেও কিছু করতে পারবে না। গলা টেস্টেও যদি প্রমাণ হয়, বলবো এআই আমায় নকল করেছে, এআই এত পাওয়ারফুল। তখন তুমি কোনটা সত্যি কোনটা মিথ্যে কী করে বলবে, তাই না? তো সেই জন্যে এখন খুব টাফ টাইম প্রচুর। এখন পলিটিক্স করলে যেমন খুব তাড়াতাড়ি বড় হওয়া যায়। পলিটিক্স কি আর ফিউচারের জন্য ফুল টাইম একটা হওয়ার স্কোপ আছে, নাকি অন্য কোনো প্রফেশনের সাথে সাথে পলিটিক্সটা কন্টিনিউ করা ভালো? দেখো, একদম জ্যোতিবাবু অবধি বলছি, তিনিও কিন্তু ব্যারিস্টার ছিলেন। অর্ধ উলঙ্গ ফকির মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনিও ব্যারিস্টার ছিলেন। সুভাষচন্দ্র বসু আইসিএসে 4th হয়েছিলেন। ঋষি অরবিন্দ আইসিএস পাশ করেছিলেন, ঘোড়ায় চড়তে পারেননি বলে ডিগ্রিটা পাননি। ফলে লেখাপড়াটা কিন্তু, যারা মনে করে যে পলিটিক্স করার জন্য পড়াশোনার প্রয়োজন হয় না, তারা ঠিক বলে না। বরং পলিটিক্স সিরিয়াসলি করতে গেলে তোমায় যত বেশি পড়বে তত বেশি পলিটিক্সটা ভালোভাবে করতে পারবে। আর যদি তুমি সেটা মনে করো যে যত বেশি পড়ে সে তত বড় মূর্খ এই বুর্জোয়া ব্যবস্থায়, তাহলে তখন তোমায় বামপন্থী লাইনে চলে যেতে হবে। কিন্তু বামপন্থী লাইনটা তো স্ট্যান্ড করলো না। ইয়েনান থেকে শ্রীকাকুলাম বাংলা হবে ভিয়েতনাম, বাংলা তো ভিয়েতনাম হলো না, বাংলা তো মমতা ব্যানার্জি হয়ে গেল। তো ওটাও তো একটা ইজমের ওপর দাঁড়িয়েছিল। তোমার চেয়ারম্যান চারু মজুমদার যুগ যুগ জিও, এক চারু পড়লে ধরা 1000 চারু দেবে সারা, কিন্তু দেখা গেল রইল না। এখন তুমি যদি তার মানে হবে না, এখন ভগবান জানে আবার কিরম সিচুয়েশান আসবে, কোথায় গোলাগুলি থেকে কী হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি একটা ইজম, পুতিনও কিন্তু ইজমের বাইরে চলে গেছে। সত্যি যদি পুতিন ইজমের বাইরে চলে যেত, আজকে ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমকেও কন্ট্রোল করতে আরম্ভ করেছে। আমেরিকার আন্ডারে কোনো দিন রাশিয়া ভাবা যায় না। এক যুদ্ধের সময় হয়েছে, কি হয়েছে না হয়তো সেটা তো একা হিটলার ওই বুঝিয়ে দিয়েছিল যে আমি ওসব মানি না, আমি হিটলার। কিন্তু অত খারাপ অবস্থা তো ও একটা সাবমেরিন দিয়েছিল আমাদের জন্যে নেতাজিকে, যেটা না হলে নেতাজি সেই সময় ইউরোপ থেকে জাপানি আসতেই পারতেন না, আর তাহলে তিনি আইএনএ নিয়ে তিনি এগোতেও পারতেন না। অবশ্যই। যাকে আমার একটা শেষ প্রশ্ন থাকবে যে আপনার তরফ থেকে এই মুহূর্তে যারা দর্শক রয়েছে বা আপনার যারা ফলোয়ার রয়েছে তাদের জন্য আপনি এখন কি বলতে চান? শুধু এইটুকুনি বলবো যে চট করে কোনো মন্তব্য করবেন না আমায় নিয়ে। আমার ভালো আমার মন্দ সবটাই আপনাদের হাতে। যদি ভালো লাগে তাহলে শুভেচ্ছা জানাবেন, যদি মন্দ লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করুন না। আমার নাম্বার সারা বাংলা জানে, 9830850098। কারণ আমার এতগুলো লোক আছে যারা দেখে, আমার কোনো অসুবিধা হয় না। আপনাদের খারাপ লাগলে আপনারা মন্তব্য করে সেটা জানান।
আমি চেষ্টা করব কোনটা মন্তব্য ঠিক কিনা সেটা আমি, তবে কোনো মানুষকেই আমি মানে মানে গালাগাল দেবো না বা কিছু করব না, কারণ মানুষেরই অধিকার আছে আমাকে ভালো বলার মন্দ বলার, কারণ মানুষের মধ্যেই তোমরা যারা শোষিতের লোক তোমরাও আজ একমত হোক, আমি ছিলাম তোমাদেরই লোক। শেষ হয়ে হইল না শেষ, লাস্ট আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোথাও কি গিয়ে মনে হয় যে ওভার পপুলারিটি আপনার পলিটিক্যাল কেরিয়ারের ক্ষতি করলো? দেখো, ভীষণ পপুলারিটি ছিল বলেই কিন্তু উত্তম 53 বছর বয়সে মারা গেছে। অত পপুলারিটি যদি না থাকতো আরও কিছুদিন বাঁচত, তাই না? দেবানন্দ তো এই কদিন আগে মারা গেল, ধর্মেন্দ্র এখনও বেঁচে আছে, অমিতাভ বচ্চন বেঁচে আছে। উত্তমের পপুলারিটিটা এমন জায়গায় চলে গিয়েছিল, মানে এদিকে ধাক্কা ওদিকে ধাক্কা, ওদিকে ধাক্কা, 500 চাপ, ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, ফলে ও মুশকিলে পড়ে যেত। বাড়ি যাবার কথা, বাড়ি না গিয়ে সাউথ ক্লাবে ঘুরে যাচ্ছে, সাউথ ক্লাবে যাওয়ার কথা সোনার এই সেনকো ঢুকে যেতে হচ্ছে, তো তাই না? আপনার গ্ল্যামারটা বলে দিচ্ছে রাজনীতিতে হয়তো আপনি উত্তম কুমার। আপনি এরকমভাবেই প্রাণবন্ধ থাকুন, ডেফিনেটলি ওনাকে আমরা পরে আবারও বলবো। আজকে একটু গভীর কিছু হালকা মেজাজে আড্ডা হলো, আমরা খুব খুশি, খুব আনন্দ হলো আপনি এসছেন। আর যেটা আমরা এতদিন অন স্ক্রিন দেখতাম সেই প্রাণবন্ধতাটা আজকে আড্ডা দিয়ে অফ স্ক্রিন দেখে এটা সত্যি খুব ভালো লাগলো। আপনি এরকমই থেকে যান, এটাই ভেরি গুড। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, জনতাই আমার ঈশ্বর, আরেকদিকে মমতা আমার ঈশ্বর, এদের কাছে প্রার্থনা করি এদের আশীর্বাদ যেন আমার উপর থাকে। নিশ্চয়ই থাকে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।